আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কত নম্বর ক্লাস? আসসালামু আলাইকুম আপুরা, 36 নম্বর। ভাইয়ারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আছি আপু, আলহামদুলিল্লাহ। উম, আজকে তো 36 নম্বর ক্লাস মনে হয় না? ম্যাম তো মনে হয় 37 নম্বর রান করছে, এজন্য আমি প্রথমে 36-এ ঢুকে হচ্ছিল না। আমারও সেম, আমিও 36-এ ঢুকে পাচ্ছিলাম না, পরে এখন হ্যাঁ, লিঙ্ক। মেসেঞ্জার থেকে ঢুকেছি। আচ্ছা, এই আমারও তো একই অবস্থা, আমিও তো তাহলে হলো। এটা কি 37 নাম্বার ক্লাস? হ্যাঁ ম্যাম 37 নম্বর ক্লাস রান করছে এজন্য। ও, তাই তো। থ্যাংক ইউ। এখন এই যে মেসেঞ্জার থেকে জয়েন হলাম আবার আর কি। তখন ওখানে দিয়ে রাখলাম, কি রে আসছে না কেন? আমারও এরকমই হচ্ছিল, পরে মেসেঞ্জার থেকে আমিও জয়েন হয়েছি। আজকে অ্যাকচুয়ালি 36 নাম্বার না? হ্যাঁ, হ্যাঁ, 36ই। 36 নম্বর। না, গত ক্লাসেও দেখলাম ওই যে ওখান থেকেই শিখনের ইসে থেকে জয়েন হওয়া যাচ্ছিল না, আজকেও দেখলাম সেম প্রবলেম। মিস আবার লিংক দিয়েছে, তারপর এখান থেকে ই করলাম আর কি। আমাদের দরকার হলো এই ক্লাসে জয়েন করা, মিস লিঙ্ক দেখ আর ওইখানে দেখ। আমরা জয়েন করতে না পারলে মনে করেন যে সবাই একসাথে ঝাঁপায় পড়বে। জি ভাইয়া, কেমন আছেন আপনি? আছি, আগের থেকে অনেক অনেক ভালো আছি। তাই না? যাক, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি, এই যে ভালো আপনার আছি। বেবির না, আপনার বেবির না ওই অসুস্থ ছিল, ওর কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রহমতেও আগের চেয়ে এখন সুস্থ। হ্যাঁ, মেয়ের এক্সাম চলছিল, এখনো চলতেছে। ও পরীক্ষা দিতেছে, টিচারের তো নাই, হোম টিউটর নাই, এখন আমিই সব করছি। এজন্যই মানে একটা গ্যাপ হয়ে গেল আমার, বড় একটা গ্যাপ হয়ে গেল। গ্যাপ সমস্যা না, গ্যাপ যেগুলি পূরণ করার এগুলি তো যে ক্লাস ভিডিও আছে এগুলি করতে পারবে, অসুবিধা হবে না এগুলি। আর আর যেগুলিতে ওই যে আটকায় যাবেন, ওই যে গ্রুপটা আছে জিজ্ঞেস করবেন, ওই সবাই বলে দিবে যে এটা এইভাবে এটা এইভাবে। হ্যাঁ, সবাই খুব কোঅপারেটিভ, অনেক ভালো, এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। আমাদের এই ব্যাচটা মনে হয় অন্যান্য ব্যাচ থেকে একটু ডিফারেন্ট। আমাদের সবার মধ্যে কিন্তু একটা আসলে আসলে মিল কম আছে। মানুষ থাকায় না, সবাই যোগাযোগটা ভালো মতো হয়, বেশি লোক থাকলে কথা হয় না। হ্যাঁ, না, অন্যান্য ব্যাচে তারপর আরেকটা বিষয় হলো যে সবার আসলে এতটা মন মানসিকতা ওরকম থাকেও না, এতটা ওপেন মাইন্ডেড সবাই থাকে না। এখানে আমাদের গ্রুপের সবাই মানে অনেক ওপেন মাইন্ডেড, সবাই খুবই হেল্পফুল, মানে এই একই রকম জিনিসটা সবাই। খুব ভালো। হুম। আসলে এবার এরকমই হওয়া উচিত, আমরা তো এখন আর বাচ্চা না যে হলো ওর সাথে জেলাসি করব না, ওর রুল এক হয়ে যাচ্ছে, ওর দুই হয়ে যাচ্ছে, ও পরীক্ষায় বেশি পাইলো ও কম পাইলো, আমরা তো আসলে ওরকম হুম, লেভেলে নাই এখন। সো এটাই। ওরকম অ্যাটিটিউড দেখানোর করারও কিছু নাই। একদম ফ্রি অ্যান্ড সালাম ফ্রি আলাইকুম হন, রহমতুল্লাহ। কেমন ফ্র্যাঙ্কলি আছেন? করতে হবে সব। ওয়ালাইকুম আর আসসালাম, কেমন আসলে আছেন? এখানে সবার মানে মাইন্ড খুব ম্যাচিওর, এটা খুব ভালো। না বাচ্চা আমরা আছি তো, আমরা আমাদের এখন ওই বয়স না। আপনারা তো মানে দুপুর অনেকে থাকে না, একটু জেলাস থাকে, না, হেল্প করে আপনারা না, বাচ্চা ভাবে না ও ঠিক, আমার থেকে হয়ে আপনারা যাবে, বাচ্চা না এরকম ঠিক আছে, নাকি? কিন্তু আমরা তো বাচ্চা, তাই না? আচ্ছা, অনেক জেলাস হয় ভাইয়া? জুনুন ভাইয়া কি না, বলেন? আমি আমরা বাচ্চা না? সবচেয়ে ভালো করব, আমি আমরা এরকম বাচ্চা না? জেলাসি না আসে? না আপু, শুনুন একটু। আপু আমরা বাচ্চা না? আমরা কি কি বলেন? শুনেন, বুড়া না, আপনি আমি বুড়া বলছি না। হ্যাঁ, আপনি আপনার শফিউল আলম ভাইকে জিজ্ঞেস করতেছে আপনার মধ্যে কি সেই জেলাসিটা না না কাজ না না করে না, না? আমার আমি আমার বলবো না আমি ফার্স্ট হবো, আর কাউকে কিছু শেয়ার করবো না, এরকম জেলাসিনেস কাজ করে? এগুলো আমার কখনো কাজ করে না। আমি যে এরকম আপনাদের খোঁজ খবর নিয়ে অন্য কেউ নেয় কিনা দেখেন। আমি তাহলে আমি যে পরিমাণ সবার খোঁজ খবর নিই, মানে কি অবস্থা, কাজ চলতেছে কিনা, আমি প্রত্যেক জনের কিন্তু মানে যতটুকু পারে খোঁজ খবর রাখি সবার।
আচ্ছা, হ্যাঁ, ডেফিনেটলি সেটা অবশ্যই স্বীকার করি। আর আরেকটা আপনি বিষয়, আমাদের গার্ডিয়ান, বুঝছেন, এজন্য এত খোঁজ খবর রাখেন। না 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 না, আমি মুরব্বি বাচ্চা এই মুরব্বি জন্য আমি মুরব্বি মুরব্বি। মুরব্বী। আচ্ছা আরেকটা বিষয় হলো নতুন যেটা নতুন। বাচ্চা বাচ্চা নতুন। বাচ্চা বিষয়টা হলো এইখানে আমি এইজের কথা বলছি না, মানে মেন্টালিটির কথা বলতেছি। সবার হ্যাঁ মেন্টালিটি এটাই। আসলে অনেক ভালো। হ্যাঁ না আমি যতটুকু দেখতে পেলাম এখানে মাশাল্লাহ সবাই মোটামুটি ভালো মাইন্ডের আছে। এটাই আর কি, এগুলো তো অন্যান্য চাই দেশে আপনার, কিন্তু তাই না? এরকম না। না, অন্যান্য এটা দেশে আসলে কিন্তু খুবই ভালো। তবে এর মধ্যে অনেকগুলো ভালো মানুষের মধ্যে একটা খারাপ মানুষ থাকলে কিন্তু সে অটো ভালো হয়ে যায়। হুম, সে হলো আসলে খারাপিটা দেখানোর চান্স পায় না, যে না সবাই এত ভালো করছে, আমি এটা আসলে কেমন হয় যদি আমি একটু সেলফিশের মতো কাজ করি বা ই করি, বিষয়টা অন্যরকম দেখা যায়। এজন্য অটো আরেকজন ভালো হয়ে যায়। সব ভালোর মধ্যে একটা খারাপ থাকতে পারে না, একটা দুইটা খারাপ থাকলে ওনারাও ভালো হয়ে যায়। অবশ্যই। এই গ্রুপের হয়তো বাধ্য এনার্জি হতো খুব না, ভালো, খুব পজিটিভ সবাই। হয়তো তো বাধ্য না হয় আর কি করবে মানে, খারাপ যে হব, আমি যে খারাপ জিনিসে যে অ্যাপ্লাই করবো, আমি কার সাথে অ্যাপ্লাই করবো, কেউ তো সাপোর্ট দিবে না। হ্যাঁ, সবাই তো ভালোটাকে সাপোর্ট দিতেছে। তাহলে তো আমার তো ওই যে ওই খারাপ না হয়, ওই খারাপ না হয়ে আমি ভালো হলে সবার সাথে আমি আমি থাকতে পারবো। আর খারাপ হলেও তো আমি তো পারতেছি না, এই কারণে মনে হয় বাধ্য হয়ে হইলেও মনে করেন যে আপনার ভালো হয়। আসলে খারাপ করে তো লাভও নাই বলেন, আপনার সাথে আমি জেলাসি করে আপনার সাথে আমি কম্পিটিশন দেখায় কি হবে বলেন? এটা লাভ নাই আসলে। যার যেটা, যে যতটুকু শ্রম দিবে, যে যতটুকু পরিশ্রম করবে, এখন আমি যদি আরেকজনকে হেল্প করি এতে করে কি আমার কমে যাবে বা বেড়ে যাবে? এরকম কিছু না। বেড়ে যাবে, অবশ্যই কমবে না। হ্যাঁ, বেড়ে আপনার তো যাবে, ইয়েস। কমবে না, হ্যাঁ হ্যাঁ, আপনার বেড়ে যাবে। বাড়বে, আপনার একজনকে হেল্প করলে কমিউনিকেশন বাড়বে। নিজেরও প্র্যাকটিস হয়, আরো আরো ভালো হ্যাঁ হয়। এটা হ্যাঁ, এটা প্র্যাকটিস সাপোজ কানেকশনটা হয়। বাড়বে। মিস হ্যাঁ, চলে আসছে। আসছে। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ম্যাম। সালাম ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। কি অবস্থা? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ ম্যাম। আলহামদুলিল্লাহ। ম্যাম আলহামদুলিল্লাহ। ভালো আছেন? ঠান্ডা, এই জ্বর, জি এই আছি ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সিজনাল প্রবলেম সব ব্যাচে আমার, সব ব্যাচেই হচ্ছে মোটামুটি হচ্ছে সিজনাল অসুস্থতা, ঠান্ডা জ্বর, যে আপনাদের মতন। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি এখনো। হ্যাঁ, এটাই, আমরা এখনো সুস্থ আছি, যারা এখনো ধরে নাই যাদেরকে, আল্লাহ পাক জানে কি আছে সামনে। সবাই একবার আলহামদুলিল্লাহ এটা বললে হয় আসলে যে একটু আমরা ওই যে সুস্থ আছি। হুম, সিজনাল প্রবলেম যেটা, হুম, এটা হলো আমরা তো আসলে এক ঋতুর দেশে বাস করি না, তবে এই টেস্ট গুলো নেওয়াটাও আবার অন্যরকম একটা ফিলিংস। হ্যাঁ, ঠান্ডা হুম, আসছে, একটু ঠান্ডা না লাগলে হয়, কিন্তু হুম। বাচ্চাদের হলে এটা একদমই সের উপর দিয়ে যায়, জানের উপর দিয়ে যায় আর কষ্ট কি। হয়, যেমন আমাদের ধৈর্য ধৈর্য ক্ষমতা তো একটু বেশি স্বাভাবিকভাবে, যে আসলে আমরা ওগুলো বহন করেই আমাদের ডেইলি অ্যাক্টিভিটি আমরা চালিয়ে নিতে পারি, তাই না? অসুস্থতা থাকা সত্ত্বেও হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে প্রবলেম হয়। আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, সবাই ওয়ার্ম ওয়েদারে থাকার চেষ্টা করবেন, খাবার গরম, পানি গরম, এগুলো সব গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ। মানুষ বরফের দেশে থাকে, ওরা কিভাবে থাকে বলে? কানাডা, তারপরে হচ্ছে সুইজারল্যান্ড, যেসব জায়গাতে বরফ পড়ে অলওয়েজ, ম্যাম, তারা কিভাবে ওরাই তো থাকে? আবার ইউজ টু, ওইসবে ইউজ টু। আমরা তো হলো মিক্সড ওয়েদারে থাকি, হ্যাঁ, ওরা ইউজ টু, কখনো শীত ওদের হচ্ছে, কখনো গরম। ওদের হচ্ছে একদম সকল অ্যাক্টিভিটি দেখা যায় যে ওই ওয়েদারের মধ্যে করতেছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, ওই অবশ্য ওই ওয়েদার মধ্যে করতেছে, প্লাস আরেকটা জিনিস ওরা করে আপনার, এই যে বছরের যেটা 12 মাস, এই 12 মাসের মধ্যে 7 মাস আপনার ওরা বের হতে পারে, আর 5 মাস আপনার ঘরের মধ্যে থাকতে হবে, একদম বাধ্য। যখন হ্যাঁ, ওই যখন সাত অবস্থা বেশি মাসের খারাপ যেটা থাকে, ইনকাম। লাইক ওদের হ্যাঁ, গাড়ি বাড়ি সব হচ্ছে বরফের নিচে পড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, 5 মাস ওদেরকে মিনিমাম অনেক সময় দেখা যায় এরকম হয়, প্রতি আমার 4 মাস আপনার ঘরের মাঝে মধ্যে মধ্যে থাকতে হয়। ছবি পাঠায়, কানাডিয়ান একটা ক্লায়েন্ট আছে, যে মানে কতটা যে বরফের নিচে, ওটা তুলনা পার্থক্য দেখানোর জন্য, যে দেখায় যে দেখো, এটা আগে আমরা আমাদের এটা মানে ওদের পাখি বসতো একটা জায়গায়, ও পাখি মানে একটু ওয়াইল্ড এরিয়া আর কি, তো ওখানে দেখা যাচ্ছে ইয়া কি বলে, মানে তুলনা করে দেখিয়েছে আর কি, এই জায়গাটা কতটা উপরে ছিল, এখন একদম বরফের ঢেকে একদম কাছাকাছি হয়ে গেছে বরফের, তো মানে তখন বের হতে তুর্কি পারে না মনে হয়, তখন তুর্কি এরকম থাকতে হয়। তারপরেও বের হয় দেখি, কিন্তু খুব ওরকম আমাদের অ্যাক্টিভিটি। যেরকম ইয়ে হয় না, ওই যে বন্যা হয় না, যেমন আমাদের ওই বন্যাতে আমরা 1 মাস বেরোতে পারি না। হ্যাঁ, এরকম ওই তারপর আমরা একটু বের হই, নৌকা দিয়ে বের হই, মনে করেন যে ওই হ্যাঁ, এমনি বাঁশের হয়। ওই সাঁকো দিয়ে বের হই। আর ওদের আমাদের হলো মনে করেন যে বরফের বন্যা ওদের হয় ওনাদের। হ্যাঁ, এই
ওদের উপর যেই আপনার ওই ঠান্ডাটা পড়ে, হ্যাঁ ওইটা হলো আপনার বরফের ঠান্ডা পড়ে, আমাদের উপরে বন্যার ঠান্ডা, ওদের উপরে বরফের ঠান্ডা। যাই হোক, এটা আল্লাহরই ইচ্ছা, সৃষ্টি নিয়ম সিস্টেম করে রাখছে। হ্যাঁ, এক প্রকৃতির এক নিয়ম। জায়গায় আল্লাহ এক এক আমাদের ভাবে আমাদের ঋতু, রেখেছে। আমাদের হচ্ছে সিস্টেমটা সব থেকে সুন্দর, সব থেকে ভালো, আমরা আমরা ভালো সবকিছুই আছি উপভোগ করতে পারি। আলহামদুলিল্লাহ। শীত, ইয়েস, গরম। আমাদের সিস্টেম আরো সুন্দর ছিল, বাট এখন ডে বাই ডে তো চেঞ্জ হয়ে যাচ্ছে। গরম মানে অস্থির গরম, শীত মানেও তো ভালোই শীত পড়ে। যে ঋতুর যেই এটা হলো ইয়াটা ছিল, বৈচিত্র্য ছিল, সেটা একটু চেঞ্জ হয়ে গেছে তো। হ্যাঁ, এটা মানে হচ্ছে তো গরম হচ্ছে মানে আমাদের আমরা তো কারণে। মিস এরকমই করি নাই যে 40-45 টেম্পারেচার গরমের দিন, আমরা তো এইভাবে ইউজ টু না। এখন এবার দেখা গেছে এবার তো এরকম হয়ে অলমোস্ট যাচ্ছে। 40-41 ছিলই প্রায় অলমোস্ট। হ্যাঁ, আবার ঠান্ডার এটা হলো সময় মিস, ভালোই ঠান্ডা পড়ে, যেটা আসলে আগে এরকম হইতো না, এত ঠান্ডা পড়তো না, এত গরমও লাগতো না। এটা আপনার ওই মরুভূমিতে বরফ বহির্বিশ্বের পড়তেছে, যেই এই অবস্থা যেই জলবায়ু। যেই হ্যাঁ এই যে জলবায়ুর যেই হ্যাঁ। পরিবর্তনের হুম। জিনিসটা, এই যে করোনার কারণে এই 4 বছর আপনার এই যে জলবায়ু নিয়ে সারা ওয়ার্ল্ডে কেউ কোনো কাজ করতে পারে না, ওইটার এফেক্ট করতেছে এখন। এখন আবার শুরু হয়েছে কাজ। এই 5 বছর আগের ওয়েদার আর আর এখনকার ওয়েদার মধ্যে অনেক পার্থক্য দেখবেন ওয়ার্ল্ডের প্লাস আমাদের দেশের, অবশ্যই। ওইটা এফেক্ট করতেছে এখন। ওকে, এখন পড়াশোনায় যাই। তো যেটা বিষয় আপনাদের অ্যাসাইনমেন্টের নাম্বার পান, অ্যাসাইনমেন্ট বলতে এক্সামের নাম্বার পাননি, আমি একটু এক্সট্রিম অ্যাসাইনমেন্টের লেভেলের নাম্বারও দেওয়া বিজি হয়। ছিলাম, মানে বেশি একটা সময় লাগবে না আমার দেখতে, হয়তো বা অল্প কয়েকটাই তো আপনাদের। তারপরেও দেখা যাচ্ছে যে ওইটা একটু যে আমি ঠান্ডা মাথায় বসবো, যে খুবই বিজি ছিলাম, মানে সময় বের করতেই পারি না। আজকে ইনশাল্লাহ দেখি, মানে আগামী ক্লাসের আগে, লাইক আগামী ক্লাসটা হচ্ছে আমাদের, ও আচ্ছা এই উইকেই তো আগামী ক্লাস, আমি ভাবতেছিলাম এই উইকে নাই বোধহয়, এই উইকে আছে, চেষ্টা করবো ইনশাল্লাহ দিয়ে দেওয়ার নাম্বারটা। কারণ আজকে তো আমাদের অলমোস্ট হচ্ছে লেভেল 2, লেভেল ওয়াইজ যদি কাউন্ট করি লেভেল 2 কিন্তু আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস যাচ্ছে। ঠিক আছে, এবং আমাদের হাতে কিন্তু খুব অল্প সংখ্যক ক্লাস আছে, খুব বেশি নাই। লাইক আর হচ্ছে আর আমাদের কয়টা পাঁচ আছে মিস? 5 থেকে 7টা ক্লাস হতে পারে আর কি আমাদের, আর আর 5 থেকে 7টা ক্লাস হবে ধরে রাখেন। এবং আরেকটা আমরা এক্সাম দিব, কিসের উপর দিব আমি ওটা এখনো চিন্তা ভাবনা করি না, জানাবো, যেহেতু কন্টেন্টের উপর কাজ করে ফেললেন, সোশ্যাল মিডিয়া হয়ে গেছে। এবং আপনাদের গুগল অ্যাড অ্যাকাউন্টটা কয়জন ক্রিয়েট করতে পারেন দেখে, যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, হয়তোবা কনভার্সন ট্র্যাকিং বা এই টাইপের কোনো কাজ হয়তোবা থাকতে পারে লেভেল 3 এক্সামে। আদারওয়াইজ এই যে বিষয়গুলো দেখলেন এই পর্যন্ত, এখান থেকে কোনো কিছু দিয়ে দেবো একটা কিছু। মিস এমসিকিউ ইয়েটা হবে না, এক্সাম হবে? সেটা সেটা থাকতে পারে, সেটা জানিয়ে দেবে আমাকে, এখনো জানায়নি। মানে আপনাদের একটু চেঞ্জ হয়েছে আর কি মনে হয় এক্সামের রুটিনটা, যার কারণে ওই যে নাম্বারটা হচ্ছে কমে গেল। 15 মার্কের মাত্র এক্সাম দিলেন, তো সেক্ষেত্রে জানাবে। তো এটা ফাইনাল আমি এখনো ইয়া করতেছি না, আমি আগে দেখি যে কি কি দেখাতে পারি, আপনাদের কাছ থেকে কি কি আদায় করতে পারি। কারণ গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনে একটু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, লাইক হচ্ছে লাস্ট আপনার 2 থেকে আড়াই মাস আগেও আমাদের ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেত, 2 থেকে আড়াই মাস আগে, খুব বেশি দিন আগের কথা না। বাট এখন রিসেন্ট টাইমে ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া মানে সাইন আপ করা যাচ্ছে না। সাইন আপ করতে না পারলে আপনারা অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন না, অনেক বিষয় আপনারা প্র্যাকটিস করতে পারবেন না। তো না করতে পারলে দেখা যাবে যে ওর উপর আমি এক্সাম নিতে পারবো কিনা, সেটা একটা বিষয় থাকবে। মিস এখন এরপরে যে এক্সামটা হবে এটা কত মার্কের হবে? এটা অল্প মার্কেটই থাকবে আপু, এত বেশি না, ওই 10, 15, 20 এরকমই হবে। আচ্ছা, এই লাস্ট যেটা সেটা? জি জি, লাস্টেরটা। আচ্ছা আচ্ছা। ম্যাম, মানে আমি বলতেছেন যে আমাদের যে ফাইনাল এক্সামটা হবে এটা এই যে এই 15-20 মার্কের মধ্যেই হবে, তারপরে আর কোনো এক্সাম হবে না, হ্যাঁ আরেকটা হ্যাঁ, এক্সামই হবে। শর্ট 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 থাকবে, এত ডিটেইলি কিছু থাকবে না, সংক্ষিপ্ত আকারেই থাকবে। তো ওইটা নিয়ে আচ্ছা ওরির হওয়ার দরকার নাই কোনো কিছু। এখন হচ্ছে আপনাদের যেটা কাজ হচ্ছে, আজকে তো আমাদের ইমেল মার্কেটিংটা হয়ে যাবে, হয়ে গেলে দেন হচ্ছে আপনাদের কাজ থাকবে হচ্ছে এই যেখানে যা যা বিষয় ছিল আমাদের, 1 মিনিট। আচ্ছা মিস, একটু বলি হলো, এটা কি এন্ড অফ ডিসেম্বরে হবে এক্সামটা, নাকি জানুয়ারির দিকে হবে? হুম, জানুয়ারিতে যাবে না মনে হয়। জানুয়ারির দিকে তো আমাদের কোর্স শেষ হয়ে যাবে মনে হয়। ওইটাই একদম ডিসেম্বরে, ডিসেম্বরে একদম লাস্টে, আর জানুয়ারির একদম প্রথমে 1-2 তারিখে হতে হয়তো বা। কারণ সময় দেওয়া হবে তো কিছু, ঠিক আছে। স্যার ওকে। একটা প্রশ্ন ছিল হ্যাঁ, আমার, বুঝি। এটা
এটা হলো যে এই যে বললেন যে আমাদের আর আর 5-7টা আর 5-7টা আছে ক্লাস, তো এই 5-7টা ক্লাসের পরে আমাদের এক্সাম হবে। হ্যাঁ, এক্সামের পরে ইয়ে হবে। আর এরপরে কি আরো ওই যে আরো কোনো ক্লাস হবে যেটাকে আমাদেরকে ওই যে বোঝানো হবে মার্কেট প্লেসের মার্কেটিং মার্কেট ক্লাস। প্লেসের ক্লাস হবে, সেটা আবার সময় নিবে কিছুদিন। কিছুদিন সময় নেয়, That- আপনাদেরকে ওভারঅল বিষয়গুলো প্র্যাকটিস করার জন্য সময় দেওয়া হয়ে থাকে। তারপরে হচ্ছে একটা অনেকগুলা ব্যাচ একসাথে করে একটা মার্কেট প্লেসের ক্লাসে আপনাদেরকে জয়েন করায় দিবে। লাইক অনেকগুলো বলতে 2 থেকে হয়তো বা 3টা ব্যাচ একসাথে থাকে। তারপর 6টা আরো মার্কেট প্লেসের ক্লাস পাবেন। আমার সাথে আরো 6-7টা ক্লাসের পরেও আরো 6-7টা, 6টা, ওখানে 7টা নামাবে, আমার 7টা থাকবে, মা- মার্কেট প্লেসে মানে 6টা ক্লাস। নিশ্চয় আপনার সাথে আর 5-7টা ক্লাস করব, সাত করার পরে এক্সাম দিব। এক্সাম পরে আমাদের সার্টিফিকেটের ব্যবস্থা হয়ে যাবে। হুম, তারপরে ওই যে ওই 2-3টা ব্যাচ এক করে আমাদের মার্কেট প্লেসের হুম, ক্লাস দিবে। হুম। এটা হলো জানুয়ারির দিকে। জি সেটাই। এবং এখন আপনাদের করণীয় হচ্ছে, এই পর্যন্ত যা যা শিখলেন, এখানে যা যা শিখেছেন এখান থেকে অসংখ্য সাব টপিক বের করা সম্ভব। সাব টপিক বলতে সাব ক্যাটাগরি অফ ডিজিটাল মার্কেটিং এর। তো এখানে ছোট্ট একটা ক্যাটাগরি নিয়ে আপনি হচ্ছে মার্কেট প্লেসে জয়েন করতে পারবেন। এমন না যে আপনাকে ব্যাপক আকারে আপনাকে প্রোফাইল সাজায় টাজায় নিয়ে নামতে হবে মাঠে, এরকম না। আপনি হচ্ছে ছোট্ট একটা বিষয় ধরেন, লাইক কেউ ফলোয়ার গ্রোথ নিয়ে কাজ করতে পারেন, কেউ কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করতে পারেন, কেউ কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করবেন, কেউ কেউ গিগ দিবেন হচ্ছে কন্টেন্ট রাইটিং নিয়ে। তো ওই স্পেসিফিক, লাইক আপনি কন্টেন্ট রাইটিং এর উপরে গিগ দিতে চান ফাইবারে, সেক্ষেত্রে আমার ক্লাসটা আবার ভালোভাবে দেখবেন। নাম্বার ওয়ান, খুব ভালোভাবে একদম 100% যখন আপনি আমার ভাষা সবগুলো বুঝবেন, তারপর হচ্ছে আপনি ইউটিউবে একটু টপ লেভেলের 2 থেকে 3টা ভিডিও দেখেন, 2 থেকে 3টা ব্লগ পড়েন কন্টেন্ট রাইটিং এর উপরে। তো আপনি এটা কি কি করবেন, দুই ওই থেকে মার্কেটিং ক্লাস শুরু হওয়ার আগে? হ্যাঁ হ্যাঁ, মার্কেটের ক্লাস শুরু হওয়ার আগে। কারণ কি, আপনাকে তো সময় দিবে আরো 8-10 দিন মতন, মিনিমাম 10 ডেজ টাইম পাবেন ধরে রাখেন। মানে এক্সাক্ট, আফটার ক্লাস শেষ হয়ে যাওয়ার হ্যাঁ পরে? হ্যাঁ, শেষ হওয়ার পরে 10 ডেজ টাইম পাবেন। এবং আচ্ছা। এবং এই যে 10 ডেজ টাইম পাবেন, এবং এখন থেকে যে আজকে থেকে যেই আজকে লাইক আজকের ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, এরপরে যে ক্লাসগুলো হবে, হ্যাঁ এরপরে আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে কিন্তু দেখা যাবে যে আপনার প্রত্যেক ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে না, থিওরিটিক্যাল অনেক আলোচনা হবে। বা প্রত্যেক ক্লাসে দেখা যাবে যে অ্যাসাইনমেন্টের কাজ থাকলেও আমি হয়তো বা, যদি সবার অ্যাড অ্যাকাউন্ট না থাকে ওভাবে অ্যাসাইনমেন্ট হয়তো বা দেওয়ার সুযোগ নাও হতে পারে। তো তখন আপনি কি করবেন, আপনাদের সময়গুলো হেলাফেলা না কাটিয়ে আমাদের কি করতে হবে, আমাদের পাস্ট বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে হবে। এই সব ভিডিও আবার এক থেকে দেখবো ওরিয়েন্টেশন ক্লাস থেকে, এরকম না, দরকার নাই এটা। সব ভিডিও আমি ওরিয়েন্টেশন ক্লাস থেকে আবার দেখা শুরু করবো এরকম না, যাদের গ্যাপ পড়েছে তারা দেখবে। বাট যারা রেগুলারলি মোটামুটি ক্লাস করেছেন, তারা হচ্ছে, লাইক আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর গিগ দিব, তাহলে সে হচ্ছে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং এর বিষয়গুলো দেখবে। পোস্ট কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা নিয়ে আমার ভিডিওগুলো খুব ভালোভাবে দেখবে। আগে আমারটা ভালোভাবে দেখবে, বুঝবে। তারপরে আপনি ইউটিউবে যে 2-3টা আর একটু ভিডিও দেখেন, আপনি 2-3টা ব্লগ পড়েন, এবং ফাইবারে কিছু গিগ যে রিসার্চ করা শুরু করেন যে ওরা কি কি কাজ দিচ্ছে, কি কি কাজ প্রোভাইড করছে। দেন ওইটার উপরে প্রিপারেশন নিতে থাকেন। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে গিগ দেওয়া যায় 3টা, মানে সার্ভিস প্যাকেজ দেওয়া যায় 3টা। এই 3টা সার্ভিস প্যাকেজ থেকে আপনি হচ্ছে আহ, আহ, কোনটা দিয়ে শুরু করবেন, একটা হয়তো ইজি টাস্ক দিয়ে আপনি শুরু করবেন, সেটা খুলে ফেলবেন। এবং আমাদের আগামী ক্লাসটা থাকবে হচ্ছে ফাইবারের একটা ওভারভিউ ধারণা দিব, মানে টোটাল। আচ্ছা মিস, একটু কাইন্ডলি যদি বলতেন গিগটা কি মিস? সেটাই যে আগামী ক্লাস কালকে, মানে আগামী ক্লাসে একটা ওভারভিউ দেব, মানে সার্ভিসের প্যাকেজ। কিওয়ার্ড হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ তো দেওয়া যাবে না গিগটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, কেন যাবে না। এবং এই এই যে কিভাবে রিসার্চটা করবেন, বা কি কি বিষয় আপনাকে তৈরি করা লাগতে পারে, এগুলো মার্কেট প্লেসের ক্লাসে হয়তো বা জানবেন। বাট ইন অ্যাডভান্সে জানার জন্য এই যে গিগ কি জিনিস সেটা আপনি বুঝতেছেন না, বা ম্যাম, হচ্ছে, হ্যাঁ শেষ করি আমি। প্লাস হচ্ছে আরো অনেক ধরনের বিষয় আছে আপনার গিগের সাথে রিলেটেড। তো এই বিষয়গুলো বোঝার জন্য আগামী ক্লাসটা থাকবে হচ্ছে আমাদের ফাইবারের একটা ওভারভিউ ক্লাস, যেন আসলে আমরা লাইক আপওয়ার্ক নিয়ে যদি সময় থাকে আলোচনা করবো, নাহলে অনলি ফাইবার নিয়ে আলোচনা হবে, নিয়ে ওভারভিউ একটা ধারণা দিব, যেন আপনাদের রিসার্চটা শুরু করতে পারেন, ওই স্টাডিটা শুরু করতে পারেন মার্কেট প্লেসে জয়েনের জন্য। মার্কেট প্লেসে জয়েন করার জন্য সেই স্টাডিটা যেন শুরু করতে পারেন। কেউ হচ্ছে আপনি ফলোয়ার গ্রোথ নিয়ে কাজ করবেন, আপনার প্রোফাইলে কিছু ফলোয়ার আপনি বাড়িয়ে নেন। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম
যে এখনই কিন্তু আপনাদের প্রোফাইলগুলো গ্রো করার সময়, যে আপনি আপনার প্রোফাইলে মিনিমাম 200-300 হচ্ছে ফলোয়ার, লাইক আপনি ক্লায়েন্টদের হাজার হাজার ফলোয়ার বাড়াতে হবে, মিনিমাম 500 থেকে 1000 ফলোয়ার আপনার প্রোফাইলগুলোতে নিয়ে আসেন। তা আপনারটাতে যদি আপনি গ্রো করতে পারেন তাহলে আপনার অটোমেটিক্যালি কিন্তু একটা কনফিডেন্স চলে আসবে যে আপনি ক্লায়েন্টেরটাও পারবেন। কন্টেন্ট ডিজাইন করে যদি দিতে চান সেক্ষেত্রে অন্যদের কন্টেন্ট ডিজাইন দেখেন। তারপর আমার কালকে এক ব্যাচ শেষ হলো রাতে, সেই ব্যাচের এক আপু হচ্ছে ওনার পিন্টারেস্টে 60K মান্থলি ইউনিক ভিউ আনছে, কি দিয়ে? ফলোয়ার দিয়ে না, মাত্র 6টা ফলোয়ার। তাহলে এই যে দেখেন যে সব টপিকের সাথে আপ টু ডেট আপনাদের থাকতে হবে, বাট বাট পাস্ট বিষয়গুলো কিন্তু সাথে সাথে কিন্তু প্র্যাকটিস চালিয়ে যেতে হয়। যেমন দেখেন সে কিন্তু শুরুতেই কিন্তু পিন্টারেস্টটাকে অনেক ফোকাস করেছে। 60K, চিন্তা করেছেন তাহলে কি পরিমাণ কন্টেন্ট সে দেয়, কি পরিমাণ কন্টেন্ট দেয় চিন্তা করেছে? সে এত পরিমাণে কন্টেন্ট দেয় এবং এতই সে এনগেজ, যার কারণে তার 60K, তাহলে এটা তার পোর্টফোলিও, একটা ভারী একটা পোর্টফোলিও তৈরি হলো। তো এখন আপনারা চিন্তা করেন যে আপনারা যে সার্ভিসটা দিবেন তার উপর আপনি কতটা প্র্যাকটিস করেছেন। যদি ভালোভাবে জিনিসটা না বোঝেন, প্র্যাকটিস না করেন, বা এত রিসার্চ না করেন, জাস্ট খালি ক্লাসটা করলাম এ পর্যন্তই, অনেকে আছে অ্যাসাইনমেন্টও করে নাই, তো সে যে কি করবেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললে কিন্তু কোনো লাভ হবে না। ওই ওদের সাথে তালে তালে, মানে যখন অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্লাস হবে তালে তালে অ্যাকাউন্ট খুলবেন না, জাস্ট প্রসেস জেনে রাখবেন। কারণ আপনার আরো স্টাডি দরকার, যাদের গ্যাপ আছে তাদের আরো স্টাডি দরকার, আরো স্টাডি করতে হবে। যেমন কালকে একটা স্টুডেন্ট আমাকে তার ফাইবারে গিগ পাঠাইছে, মানে গিগের ইউআরএল পাঠাইছে, যে বলতেছে ম্যাম সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখেন তো, বাট তার মার্কেট প্লেসের ক্লাস এখনো হয় নাই। সে নাকি হচ্ছে ফাইবারের কি বলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের উপরে ভিডিও কোর্স কিনে দেখে দেখে সে অ্যাকাউন্ট খুলে গিগ দিয়েছে। তো তা সে আবার আমাকে 15 দিন আগে একটা গিগের লিঙ্ক পাঠাইছিল, আমি বলেছিলাম থাম্বনেলটা একটু ইমপ্রুভ করেন, মোটামুটি ঠিক আছে। এবং থাম্বনেলের পরে কিছু পোর্টফোলিও দিতে হয়, তাই না? যাদের অ্যাকাউন্ট আছে তারা জানে, শফিউল আলম ভাই জানে, যেমন যে থাম্বনেলের হুম পরে হুম। কিছু পোর্টফোলিও দিতে হয়, সেকেন্ডারি ইমেজ বা আরেকটা থার্ড ইমেজ দিতে হয়। এগুলো সে দেয় নাই, তো এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তখন এটা তাকে বললাম, এবং কালকে যে গিগটা পাঠালো সেটাতেও সেম ভাবে আহ, সে হচ্ছে ওই ইউটিউব এশিয়ার উপরে গিগ দিয়েছে। সেম ভাবে সে কি করছে, যে থাম্বনেলের পরে ইয়া দেয় নাই। সে বললো ঠিক আছে ম্যাম তাহলে পরের এটা এডিট করি আবার। আমি বলছি, না এডিট করেন না, প্রথমে এটা বলছিলাম এডিট করবেন না, আপনি হচ্ছে আরেকটা গিগ দেন যেটাতে সবকিছু ঠিকঠাক ভাবে করবেন। তো ওই যে কালকে যেটা পাঠালো এটা সেকেন্ডটা, সেটা তো সেম, সে ওই যে পোর্টফোলিও দেয় নাই। তো এই যে পোর্টফোলিও যে আপনি দিলেন না, এই যে এত অবহেলা অ্যাকাউন্টটা নিয়ে, ঠিক আছে, and কি দেবো আমাকে জিজ্ঞাসা করতেছে যে ম্যাম কি দেবো এখন, পোর্টফোলিও হিসেবে কি দেওয়া যায় বলেন তো? ইউটিউবের এসিওর আপনি একটা গিগ দিয়েছেন, এখানে পোর্টফোলিও হিসেবে আপনি কি দেখাইতে পারেন? ওই যে আমরা যে এসইওর স্কোর গুলো তুলছিলাম এগুলো তো দেখাতে এগুলো তো পারবো। আমি ক্লাসে বলেছি না, যে এটা আপনাদের পোর্টফোলিও হিসেবে দেখাতে পারবেন। কোথায় দেখাবেন? ক্লায়েন্টকে দেখাবেন, গিগে দেখাবেন? তো এটা তো বলাই আছে যে আপনার ভিডিওটা এসিও করবেন, স্কোরটা মার্ক করে ওটা দেখায় দেবেন পোর্টফোলিওতে। তো এখন এরকম কোশ্চেন যে করে, সে মনে করেছে কি যে সে ফাইবারে গিয়ে অ্যাকাউন্ট খুলে সে কাজ পেয়ে যাবে। সে জানে না যে ইউটিউব এসইওর গিগে পোর্টফোলিও হিসেবে কি দেখানো যায়, কি দেখাতে হয়, এটা সে জানে না যে। এবং আমি বলার পরেও সেম কাজটা ওভাবেই সে করলো, সে গুরুত্বই দিল না। আমি বললাম যে এখানে পোর্টফোলিও নাই, সো সে পোর্টফোলিও আবারও দিল না পরবর্তী গিগেও, তাহলে সে কতটা কেয়ারফুল মানুষ। তাহলে সে কি এখানে তার দ্বারা কি কোনো ভালো কিছু এখানে আশা করা যায়? এখন আমি যদি না বুঝি বিষয়গুলো ঠিকঠাক ভাবে, সো আমি অ্যাকাউন্ট খুললে গিয়ে কাজ পাবো? বা কাজ বাই এনি চান্স একটা পেয়ে গেলেন ভাগ্যগুণে, একটা কাজ দিয়ে কি লাইফ চলে যাবে? একটা কাজ দিয়ে কি আমার লাইফ লিড হবে? তার জন্য আমাকে কি হতে হবে? আরো কাজ পাওয়ার চেষ্টা করতে হবে। আরো কাজ কিভাবে পাবেন? আপনার কোয়ালিটি না মিস, থাকলে তো আমরা কাজ পাবেন না। আমরা যে পোর্টফোলিও যে দিব, হ্যাঁ, পোর্টফোলিওর মধ্যে যে বললেন যে ওই যে আমাদের যেটা এসইও স্কোর বা যেগুলি আমরা কাজ আমাদের করা সেগুলি স্ক্রিনশট দিয়ে দিব। এখন স্ক্রিনশটটা তো ওই যে আমরা যেটা অ্যাসাইনমেন্ট, আমি এটা আপনাকে আগামী বিশেষ ক্লাসে করে ভাইয়া, হ্যাঁ এটা আপনি এখন বুঝবেন না যেহেতু আপনাদের ওটা আমি আচ্ছা দেখাই নাই ডিটেলি। আগামী ক্লাসে আচ্ছা দেখাই যে এগুলো আসলে কিভাবে অ্যাটাচ করতে হয়, কি আমি কিছুটা আইডিয়া দিয়ে দিব। আমি তো প্র্যাকটিক্যালি করে দেখাবো না যদিও, একটা ওভারভিউ আইডিয়া দিব। এবং এই ওভারভিউ আইডিয়ার উপর বেস করে আবার যে সেখানে দুটো ক্লাস পাবেন, সেই দুটো ক্লাস আপনার আর একটু প্লাস পয়েন্ট যোগ করবে, বাট এটাও এনাফ না। তার জন্য আপনাকে আরো রিসোর্স দেখতে হবে, আরো রিসার্চ করতে হবে, টিউটোরিয়াল দেখতে হবে, আর আরো জানতে হবে
বিভিন্ন ব্লগ পড়তে হবে, বিভিন্ন ফোরামে মানে ফাইবার ফোরামে জয়েন হয়ে আপনাকে আরো জানতে হবে সেগুলো সম্পর্কে। বাট আমি একটা ওভারভিউ ধারণা দেবো, যেহেতু মার্কেট প্লেসে ক্লাস আমার না, তারপর একটা ওভারভিউ আমি ধারণা দিয়ে দিই। কারণ এখন থেকে আপনাদের প্রিপারেশন নিতে হবে এই কাজগুলোর উপরে, এবং যে কাজগুলো আরো আসবে সেগুলো তো আছেই, প্লাস যেগুলো শিখেছেন এখানেই তো অসংখ্য কাজ, এতটুকুর মধ্যে অসংখ্য কাজ আছে। সো এখানে যেন আপনি নিজেকে আপনারা প্রিপেয়ার করতে পারেন। তার জন্য থাম্বনেল কেমন হবে, তারপরে পোর্টফোলিওতে কি হয়, এটা একটা ওভারভিউ, একটা মানে একটা ধারণা নিয়ে যেতে পারবেন আগামী ক্লাসে। ঠিক আছে, তো তখন ওই কোশ্চেন গুলো করবেন বা ওই ইয়াগুলো তখন বুঝতে পারবেন এমনিতেই। আচ্ছা মিস, হলো সাপোজ ধরেন এই যে যার কথা বললেন যে উনি হলো পোর্টফোলিওটা ওখানে অ্যাড করেন নাই, তো হুম। ওনার যদি ওখানে করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখে, তাহলে কি কোনো প্রবলেম হবে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছে, এত আগে ওপেন করা হয়েছে এখনো কাজ পায় না, এই ধরনের না, কোনো নেগেটিভ কোনো আসবে? নো নো, নেগেটিভ কোনো কিছু হয় না, কোনো সমস্যা নেই তাতে। কিন্তু গিগ আপনি দিবেন, আবার এডিট করবেন, আবার পাবলিশ করবেন, এই প্র্যাকটিসটা ফাইবার পছন্দ করে না। আপনার মিনিমাম 1 বছর পর যে কোনো গিগ এডিট করা যায়, প্রোফাইল এডিট করি না কোনো কিছু চেঞ্জ হ্যাঁ, করার হ্যাঁ। প্রয়োজন হলে, ঠিক তেমনও ওখানকার প্রোফাইল বা ও যে কোনো সেকশন এডিট করা যাবে না শুরুতেই। মিনিমাম 1 ইয়ার আপনি কাজ করার পরে এবং আপনার কাজ রানিং থাকবে তখন এডিট করেন, তাহলে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না। তো মিস এরকম আরেকটা কথা হলো যে, অনেক। হুম। আরেকটা কথা হলো আমরা যে কাজগুলো করলাম এগুলোর মধ্যে একটা পার্ট হলো আপনার এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ। এটার মধ্যে বিভিন্ন জিনিস আছে, আপনার ফলোয়ার গ্রোথ, থাম্বনেল, তারপরে ওই যে মার্কেটিং প্রসেস, আরো অনেক কিছু আছে। আর পোস্ট ডিজাইন, হ্যাঁ, ভিডিও ক্রিয়েশন। ভিডিও ক্রিয়েশন, তারপরে আপনি এই যে পোস্ট ডিজাইন বললেন, কন্টেন্ট ডিজাইন। আর আরেকটা করলাম আমরা যে ওয়েবসাইট রিলেটেড, হ্যাঁ, ওয়েবসাইট রিলেটেড, যেটা আপনি ওয়েবসাইট অডিট, তারপরে এসইও, ডোমেন, কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, তারপরে এই যে ইত্যাদি আর কিভাবে কি, পোস্ট ইত্যাদি। করে ডেভেলপমেন্ট, এগুলির কাজ। আর টোটাল তো আমরা দুই ভাগে কাজ করলাম, একটা হলো এই না, প্রশ্নটা সোশ্যাল বলেন। মার্কেটিং এর। হ্যাঁ, 2 ভাগে করলাম, আমার কোশ্চেনটা কি? এইটাই জানতে চাইছি, এইটাই প্রশ্ন যে আমরা তো শুধু এগুলি করলাম, এর বাইরে তো আর কিছু করি নাই। হুম, আপনি যদি হচ্ছে এসইও নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিওয়ার্ড হুম। রিসার্চটা রাখবেন সাথে। কন্টেন্ট রাইটিং জানতে হবে, আপনি গিগ না দিতে পারেন কিন্তু জানা থাকা লাগবে। আর অন পেজ দিবেন, সাথে টেকনিক্যাল এসইও দিবেন। অফ পেজ করলে খালি অফ পেজ ক্যাটাগরিতে কাজ করেন, কারণ এখানেরই অনেক ক্যাটাগরি আছে অফ পেজের। অথবা অনলি টেকনিক্যাল এসইও অপটিমাইজেশনের কাজ করতে পারেন। তাহলে এটা টোটালটা একটা ক্যাটাগরি, যে এখানে যা যা করলেন এই এই হ্যাঁ, টোটালটা একটা ক্যাটাগরি। আর আর ইউটিউবটা আলাদা রাখতে পারেন, অনলি ইউটিউব এসইও। আবার হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার আবার ক্যাটাগরি হয়ে যাবে সোশ্যাল, দুটো, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে পেইড। অর্গানিকে হচ্ছে এইটাই আপনি প্রশ্ন ছিল। ফলোয়ার বাড়াবেন, কন্টেন্ট শেয়ার করবেন, আর পেইডে হচ্ছে আপনি পেইড অ্যাড রান করবেন। আচ্ছা, এখন আমি যদি গিগ দিই, ধরেন মানে এই যে বললেন যে তিনটা দিতে হবে, হ্যাঁ। ধরেন আমি এই যে ওয়েবসাইটের যেটা আপনার এই যে কিওয়ার্ড রিসার্চ আর এই যে এসইও যেটা, হ্যাঁ, হুম। এটার মধ্যে তিনটা গিগ কি কি হইতে পারে? মানে মানে আপনি হলে কি দিতেন? কিওয়ার্ড রিসার্চ আর কিসের মধ্যে কি বুঝি নাই। আমি বললাম এই যে এসইও, হ্যাঁ, তারপরে এই যে ওয়েবসাইট রিলেটেড যেই কাজগুলি করলাম, হ্যাঁ, শুধু এইটার উপরে ফোকাস করে আমি আমি গিগ দিব। হ্যাঁ, এখন আপনি বললেন যে এই গিগের মধ্যে তিনটা অপশন আমরা মানে চুজ করে দিব। এই তিনটা জিনিস কি কি হইতে পারে? আপনি হলে কি তিনটা অপশন দিতেন? মানে তিনটা প্যাকেজ অ্যাড করা যায়? হ্যাঁ, হ্যাঁ, আপনি তো হ্যাঁ। অনেক অ্যাডভান্স কোশ্চেন করে বলতে ফেলতেছেন। এটা আমি বললে কেউই এখন বুঝবে না, কয়েকজন বুঝবে, আপনি বুঝবেন, তারপর যাদের অ্যাকাউন্ট আছে তারা বুঝবে, বাকিরা কেউই বুঝবে না। কি কি প্যাকেজ দিবেন, প্যাকেজে কি কি থাকবে, এগুলো তো আগামী ক্লাসে যাবে। ঠিক আছে, এগুলো আচ্ছা, রিলেটেড আমি কোনো কোশ্চেন আপাতত নিচ্ছি না, কারণ যেটা আসলে এগুলো ভ্যালু নিয়ে থাকবে না। ফাইবারে রিসার্চ করলে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, না, ওনারা কি রিসার্চ ঠিক। রিসার্চ করবে পরে আমি দেখাই দিই, কারণ অনেকে রিসার্চও করতে পারবে না। যেমন আপনি হচ্ছে টিউটোরিয়াল দেখে আপনি বিভিন্ন জায়গায় রিসার্চ করে আপনি জেনেছেন যে কিভাবে রিসার্চ করতে হয়, তো অনেকে যাবে না ইউটিউবে আপাতত এখন। তো এটা আমি যে দেখিয়ে দেবো আগামী ক্লাসে, তখন আর এই কোশ্চেন গুলো থাকবে না আপনাদের। তারপরে হচ্ছে আপনারা রিসার্চ করে করে এই আমি যে যখন বলুন। অ্যাকাউন্ট করেছি তখন তো চারটা চারটা দেওয়া যায় গিগ, এখন তিনটা হয়ে গেছে মনে হয়। প্রথম দিকে তো 7টা ছিল। হ্যাঁ, হ্যাঁ, 7টা ছিল, কমে যাবে আরো, এরকম আরো আরো আমি হচ্ছে রেস্ট্রিকশন চলে আসবে ডে বাই ডে, কারণ হচ্ছে ওই যে
হ্যাঁ, কাজ জানি আর না জানি আমার ফাইবার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এরকম আর কি একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে চলে আসছে। মনে করে যে লাইক আমাদেরকে এরকম এরকম মেসেজ দেয়, হ্যাঁ সেলাররা, আমি সেলার বাট আমার কাছে এসে অনেক সেলাররা মেসেজ দেয়, বাংলাদেশি অনেকেও দেয়, বাংলাতে লিখে আবার হচ্ছে বাংলিশ ভাষায়ও লেখে যে কিছু কাজ দেন আপু, আপু কিভাবে কাজ পাবো, আপু আপু কাজ কিভাবে শিখবো। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার কিছু কাজ দরকার, এটা কি মাটি কাটার কাজ, আপনি আসেন আপনাকে দিয়ে দিলাম, কাজ শিখতে হবে না? যে হ্যাঁ আপনি আসেন, আচ্ছা দুই মিস, দুই দুই বা দুই গামলা আপনি মাটি কেটে রেখে যান, ঠিক আছে আপনার কাজ এটা, এরকম তো না, এটা তো শিখতে হবে। মানে এটা তো আমি বলতে পারলাম না, আমার খেয়াল নাই, রিসেন্ট টাইমে আসে নাই, রিসেন্ট টাইমে আসছে না, এই কারণে আমি অত সুন্দর করে বলতে পারতেছি না, আমার ইনবক্সে আসছে, এগুলো দেখলে মিস আপনারা আবার এই হাসবেন, যে হাসবেন। ফেসবুকে কিছু দেখলাম যে যেদিন থেকে ওনাদের পেজে কাজ শুরু মানে জয়েন করবে ক্লাসের জন্য, তো ওই দিন থেকে ইনকাম করা পসিবল। তবে হ্যাঁ, এখানে ইনকাম শুরু করলে 20% ওনারা নিবে। সাপোজ হুম, 100 টাকাই করলে আপনি 20% ওনাদের দিয়ে দিতে হবে। হুম, এটা প্রথম দিন থেকেই নাকি আর্নিং পসিবল, এরকম অনেক অ্যাড আসে বা ভালো তো ই তাহলে, করে। ভালো না? যদি এরকম মাটি কাটার কাজ পাওয়া যায় সমস্যা কি? স্কিল ছাড়া যদি এরকম মাটি কাটার কাজ পাওয়া যায় সমস্যা কি, করবেন? আমি প্রথম দিকে এখানে কোর্সে ভর্তি হওয়ার আগে আর একটা ওই যে প্রিয়া নাকি হিন্দু মনে হয়, ওনার কোর্সে ভর্তি হওয়ার কথা ছিল। তো ওনারা বললো যে, আমি বলছি মানে ল্যাপটপ ছাড়াও নাকি কাজ করা যায় শুধুমাত্র মোবাইল দিয়ে। আমি বলছি আমার কাছে তো মানে আমার কাছে কিন্তু ল্যাপটপ আছে, আমি এমনি জিজ্ঞেস করলাম আমার কাছে ল্যাপটপ নাই, কাজ করা যাবে? ওনারা বলছে যে হ্যাঁ, অনেকেই তো মোবাইল দিয়ে ইনকাম করতেছে, মোবাইল দিয়ে করা যায়। আমি এবং বলছি শুরুর দিন তখন থেকেই টাকা তখন ইনকাম আমি করা বললাম যে পসিবল। আমার মোবাইলটা কয়েকদিন পর বিক্রি করি, তারপরে মোবাইল ছাড়া কি কাজ করা যাবে? তখন তখন তো ওনারা হাসে, বলে যে না, মোবাইল ছাড়া কেমনে করা যাবে। না, এটা কিছু আসলে কিছু মোবাইল, কাজ আছে, কিছু কিছু কাজ আছে মোবাইলে, মনে করেন যে আপনি যে হচ্ছে আমাদের চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট হ্যাঁ করবেন। এগুলো তো করা যায় হুম। কিন্তু হ্যাঁ, ওভারঅল কাজটা এইসব করা এইসব যায় না। ধরনের কাজ দেয়, ওগুলো তো আসলে কোনো ভ্যালু নেই, আপনাদের কোনো ক্যারিয়ার বিল্ড হবে না ওখানে। ওগুলো হুম। সিপিএ মার্কেটিং এর কিছু কাজ আছে, আপনি ফোনে করতে হয়তো বা পারবেন, কিন্তু ওগুলো তো আসলে আপনার ক্যারিয়ার বিল্ড হবে না। ক্যারিয়ার বিল্ডিং এর জন্য যা দরকার আমরা তাই করব, নিজের একটা পজিশন এস্টাবলিশ করব, হুম, এবং হচ্ছে কোনো প্রতিষ্ঠান, যারা হচ্ছে বৈধ প্রতিষ্ঠান, কেউ আপনাকে কাজ পাইয়ে দেওয়ার গ্যারান্টি দিবে না যে আপনাদেরকে আমরা কাজ পাইয়ে দিব। হ্যাঁ, যেমন অনেকে মেসেজ করে যারা কোর্স করতে আসে যে আপনারা কি ক্লায়েন্ট পাইয়ে দিবেন, কাজ পাইয়ে দিবেন। এটা যারা হচ্ছে লিগেল ওয়েতে আছে যেসব কোম্পানি, যারা হচ্ছে ওরা আহ, কখনো এটা করবে না। তারা কখনো এটা বলবে না যে হ্যাঁ কাজ পাইয়ে দেবো, কারণ কাজ পাওয়ার চেষ্টা আপনাকেই করতে হবে। আপনাকে আপনাকে এটা জাস্ট ওরা স্কিল বানায় দিবে। শিক্ষা প্রতিষ্ঠান যেমন আমাদের টিচাররা আমাদের সারা জীবন পড়াশোনা করিয়েছেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, তারা কি আমাদেরকে এত লক্ষ লক্ষ টাকা তাদেরকে দিয়েছি, তাই না? বিভিন্ন সেমিস্টার ফি বা রেজিস্ট্রেশন ফি, কত কত টাকা আমাদের গিয়েছে, তো তারা কি আমাকে কোনো জব পাইয়ে দিচ্ছে? তারা আমাকে শিক্ষাটা দিচ্ছে, শিক্ষা দিয়েছে, তাদের আচ্ছা এখান থেকে ম্যাম, একটা সার্টিফিকেট দিয়েছে। আমরা যা শিখছি এর ভিতরে হুম, হুম। কি? এফিলিয়েট মার্কেটিং, ম্যাম আমরা যা শিখছি এর ভিতরে না, ওটা একটু এক্সট্রা একটু বিষয় আছে, যা শিখছেন এফিলিয়েট এর ভিতরে, মার্কেটিংটা হলো যে এর বাইরে। আরেকজনের জিনিসটা আপনি ওই মিডলম্যান হয়ে সেল করে দিবেন, এটাই ওকে, হলো এখন এফিলিয়েট আমাকে মার্কেটিং টপিকে হয়। যেতে হবে, হ্যাঁ। কি ব্যাপার, আবার কি চাই, পাসওয়ার্ড? আচ্ছা, আজকে টপিকে চলে যাচ্ছি, এগুলো নিয়ে আরো ডিটেইলি আলোচনা সামনে করা যাবে, আমাদের অনেক সুযোগ আছে, আগামী ক্লাসটা থাকবে। মানে আপনাদেরকে এখন তৈরি হতে হবে মার্কেট প্লেসে নামার জন্য। যারা নিজেদেরকে তৈরি করতে পারবেন না তারা নামবেন না, আরো পরে নামবেন, নাহলে হতাশা ছাড়া আর কিছুই দেখবেন না। হতাশা ছাড়া তখন আর কিছুই দেখবেন না, এবং হচ্ছে আপনি আসলে না বুঝে শুনে সেখানে নামলে কোনো লাভ হবে না, কোনোভাবেই, কোনোভাবে ডিপ্রেশনে আপনি চলে যেতে হবে। হ্যাঁ ডিপ্রেশনে চলে যাবেন, কোনোভাবেই আপনার ফায়দা হবে না যদি না আপনি সব বুঝে শুনে না যান। তার জন্য হচ্ছে আমাদের এখন থেকে প্রিপেয়ার্ড হতে হবে। আমি আরো গাইডলাইন দিব প্রত্যেক ক্লাসে, এখন অল্প অল্প করে আমি গাইডলাইন দিতে থাকবো। আচ্ছা, এখন মিস, আমাদের আমাদের ক্লাস শুরুর আগে একটা লাস্ট একটা প্রশ্ন করি। এটা হচ্ছে, অনেক সময় দেখলাম যে যে গুগলে ঢুকলে, আপনার এই যে ফাইবারে ঢুকলে, যে অ্যাকাউন্ট ক্রিয়েটের শুরুতেই জাস্ট দু একটা নাম, অ্যাড্রেস বা মেইল দিয়ে দিলেই আপনার অ্যাকাউন্ট আপনার হুম, ক্রিয়েট হয়ে যায়। হুম, হুম। হ্যাঁ, তো এইটা করলাম, ধরেন এটা করা হলো, এরপরের স্টেপে তো এখন যাওয়া উচিত না। মানে এখন আপনি মনে বুঝতে করেন যে পারছেন আমি কি অ্যাকাউন্ট বলছি? অ্যাকাউন্ট সাইন আপ করলাম মানে আমার অ্যাকাউন্টটা সাজাইতে হবে। অ্যাকাউন্ট সাইন আপ আচ্ছা, করলাম মানে আমার অ্যাকাউন্টটাকে সাজাইতে হবে, যদি না সাজাইতে পারি তাহলে তো ওভাবে পড়ে থাকবে ফাঁকা অ্যাকাউন্ট। ফাঁকা অ্যাকাউন্ট পড়ে থাকলেও থাকলে সমস্যা তো নেই সমস্যা নাই। আপাতত, কিন্তু
আবার আপনি এমনি সাজিয়ে টাজিয়ে ফালায় রাখলেন, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সিরিয়াস হইতে হবে, সত্য কথা যেটা, যে আমি যে ঠুস করে যে ওখানে সাইন আপ করে ফেলবো। কেন আমি এখন সাইন আপ করবো? আমার অ্যাকাউন্টটা আমার গুরুত্বপূর্ণ অ্যাসেট আমার কাছে, সো সেটাকে আমাকে টেক কেয়ার করতে হবে। আপনার অ্যাসেটকে আপনি যেভাবে টেক কেয়ার করেন, এটা আপনার অ্যাসেট, আপনার অ্যাকাউন্ট। সো আমরা অ্যাসেট গয়নাগাটি কি করি, আলমারিতে একদম ভিতরে ডয়ারে খুব ভালোভাবে তালা টালা মেরে চাবি টাবি লুকায় রাখি, তাই না? অ্যাসেটটাকে কত টেক কেয়ার করি, দারুণ দারুণ বক্সে হচ্ছে ইয়ে গুছিয়ে রেখেছি। তো ঠিক ওভাবে আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো আমাদের অ্যাসেট, তাদেরকে অনেক ভালোভাবে টেক কেয়ার করতে হবে। অ্যাকাউন্ট খুললাম, সাইন আপ সাধারণত তো করলাম। আমার শিখতে হবে, আরেকজনকে আরে ভালোভাবে শিখে তারপরে এটা সাজাতে হবে না, হ্যাঁ, এমনিতে হ্যাঁ। নিজে নিজে সাজালে হবে ওখানে না। যে আমার শেখার কিছু নাই। মার্কেটে যে ফাইবারে যায় এখন খুলে গিগ দিয়ে একটা প্র্যাকটিস করে দেখি কি হয়, ওখানে যে আপনার প্র্যাকটিস বা শেখার কিছু নাই। ওখানে আপনাকে প্রফেশনালি কাজে লেগে যেতে হবে। ওখানে কিছু শেখার নাই। ওখানে সবকিছু আমার প্রফেশনালি করতে হবে। সকল অ্যাক্টিভিটি প্রফেশনালি হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন আপনাদের সবাই তো মেলচিম্পের অ্যাকাউন্টে আছে। এখন প্রথম ধাপটা আমাদের কি ছিল, ইমেল মার্কেটিং এর যে ডেটা কালেকশন, তাই না? সেই ডেটা কালেকশনের প্রথম ধাপ আমাদের কমপ্লিট হয়েছিল, যে ডেটা আমরা কালেক্ট করেছিলাম। এবং এখানেও প্রথম ধাপটা সেম, ডেটাকে ইনপুট করা, মানে ডেটা নিয়ে কাজ করা। আপনি যেই রিসিপিয়েন্টস গুলো অ্যাড করবেন, যেগুলো আমি ইমেল গুলো বা লিড গুলো আমি কালেক্ট করেছি, আমি গত দিনের ওর পেজ পাচ্ছি না। মানে আমার অসংখ্য পেজ ওপেন হয় প্রতিদিন, এই গুগল শিটে আর গুগল ডকে। ঠিক আছে, এখন যেই টাইপের এসইও রিলেটেড কাজ হচ্ছে, তো ওগুলোতে এই শিট ফাইল ওপেন হয়, আমি হিস্ট্রিতে পেলাম না। তো আমি আজকে আবার হচ্ছে এই যে কয়েকটা জিমেল আমি কুড়িয়ে এনেছি গুগল থেকে। তো এগুলো নিয়ে কাজ করি আপাতত। তো এখন এই মেলগুলা কি করব, যে আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। প্রথম ধাপটা ছিল লিডটা কালেক্ট করা, তো সেই লিডটাকে এখন আমাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে। তারপর আমরা কন্টেন্ট ডিজাইনিং এ যাব বা টেমপ্লেট ডিজাইনে যাব। তো এখান থেকে এই যে অডিয়েন্স সেকশনটা দেখছেন, এটা ডাউন অ্যারোতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এখানে পাবেন হচ্ছে ভিউ কন্ট্যাক্টস নামে একটা অপশন পাবেন। এটাতে যদি যান, যত কন্ট্যাক্টস মানে যত মেইল অ্যাড্রেস আমি এখানে আপলোড করেছি প্রিভিয়াসলি, সকল লিস্ট এখানে দেখা যাবে বা দেখতে পাবো। হ্যাঁ, এবং যখন আমি নতুন কন্ট্যাক্ট অ্যাড করতে যাব, তখন সেটা কিভাবে করব, অ্যাড কন্ট্যাক্টস, ইম্পোর্ট কন্ট্যাক্টস। ইম্পোর্ট করব। ইম্পোর্টের মেথড কি, তিনটা মেথড। একটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম অ্যানাদার সার্ভিস, লাইক আরো কোনো এরকম লাইক কোনো ওয়েবসাইটে আমার এটা আপলোড আছে, ওই যে ওয়েবসাইটে সাবস্ক্রাইব করেছিল, সেখান থেকে আনতে চায়, যে থার্ড পার্টি কোনো অ্যাপের মাধ্যমে অটোমেটিকলি কি করতে হয়, সিনক্রোনাইজিং করে আপনি নিয়ে আসতে পারবেন। অথবা আপলোড ফাইল, ফাইল আপলোডের মাধ্যমে। ফাইল কেমন ফাইল, এটা এটাকে, হ্যাঁ এটাই, এটাকে ফাইল ডাউনলোড, এটাকে CSV ফরম্যাটে যদি আপনি ডাউনলোড করেন, এই ফাইলটা এখানে আপলোড করা যাবে, এছাড়া না। এই ফাইলটা আপলোড করা যাবে, যেখানে বলা আছে ইউজ CSV আর কপি পেস্ট। অল্প মেল হলে মানুষজন ইউজুয়ালি ডিরেক্ট কপি পেস্ট করে। এখন কপি পেস্ট দিয়ে আমি কন্টিনিউ গেলাম। এখন এখানে বলতেছে ফর এক্সাম্পল, তুমি এরকম ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এগুলো এইভাবে সব ইম্পোর্ট করতে পারবা। বাট আমার তো কাছে তো অ্যাড্রেস বা ফার্স্ট নেম লাস্ট নেম কিছুই নেই, তাই না? সো আমি অনলি এই মেলগুলো কপি করে এখানে কি করব, পেস্ট করলাম। দেখেন এখানে দেখাচ্ছে টোটাল 11টা মেল। দেন কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে বলতেছে কারেন্ট অডিয়েন্স। আপনাদের কি একটা অডিয়েন্স নাম চেয়েছিল না সাইন আপ করার সময়? একটা অডিয়েন্স নাম জি। চেয়েছে কিন্তু। সে আপনার একটা নাম দিয়েছেন, এটা যে কোনো একটা নাম বা আপনার বিজনেস নাম যেটা দিতে পারেন। এটা দেখেন অটোমেটিকলি সেটাই ওরা নিয়ে নিয়েছে। এবং এখানে বলতেছে আপডেট এনি এক্সিস্টিং কন্ট্যাক্টস। যদি সেম টাইপ অফ কোনো মেল আমার এখানে থেকে থাকে, ওই যে আমার কন্ট্যাক্ট লিস্টে দেখছেন না অনেকগুলো আছে, যদি কারোর সাথে ম্যাচ থাকে, তাহলে ওটা কি করে নেবে, ওরা মার্চ করে নেবে। সো এটা টিক মার্ক দিলাম, মানে এটা আপডেট করে নেবে। কন্টিনিউ। এখন বলতেছে একটা ট্যাগ দেওয়ার জন্য। কি সেই ট্যাগ? ট্যাগ দ্বারা আসলে চেনা যাবে যে আমার কোন কন্ট্যাক্টস গুলো আমি কি পারপাসে এখানে অ্যাড করেছি, কোন কন্ট্যাক্টস গুলো আমি কি পারপাসে অ্যাড করেছি। লাইক আমার এখানে আগে তো আরো অনেক কন্ট্যাক্টস আছে। সো এখন আমি সকল কন্ট্যাক্টসকে একসাথে আমি মেল পাঠাবো না, আমি অনলি হচ্ছে আজকে যেগুলো ইম্পোর্ট করছে তাদেরকে সাপোজ মেল পাঠাবো। তাহলে একে আমার আলাদা ট্যাগ দিতে হবে না, নাহলে আমি কিভাবে চিনবো? সো লাইক এটা আমি আপনাদের ব্যাচ নাম্বার দিলাম D242 না, এটা না ব্যাচ নাম? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তখন এই যে এখানে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করবো, দেখেন এটা ট্যাগ হয়ে গেছে। দেন কন্টিনিউ। এখন বলতেছে মেল অ্যাড্রেস, ঠিক আছে, কন্টিনিউ।
এখন এটা যা আছে তাই থাকুক, সাবস্ক্রাইব, ফাইনালাইজ, ইম্পোর্ট। ফাইনালাইজ ইম্পোর্টে গেলে আপনাকে আবার বলবে একটু দেখে নাও, তোমার টোটাল 11টা কন্টাক্ট, এটা আছে টাস্ক টাইপ অডিয়েন্সের আন্ডারে, ইম্পোর্ট হয়েছে কপি পেস্ট মাধ্যমে, এবং সাবস্ক্রাইব এদের স্ট্যাটাস, এবং হচ্ছে এক্সিস্টিং কন্টেন্ট টিক মার্ক দিয়েছিলাম, দ্যাটস ওয়াই ইয়েস দেখাচ্ছে, এবং ট্যাগড। ট্যাগড মানে হচ্ছে ওই যে ট্যাগ করেছে যে নাম্বার দিয়ে বা যে নাম দিয়ে, সেটা এখানে দেখাচ্ছে। যদি ভুল হয় ক্যান্সেল দিয়ে আবার ব্যাকে যাওয়া যাবে। আমি কমপ্লিট ইম্পোর্ট করলাম, ডান। সো দেখেন 11টা নিউ কন্টাক্টস ওয়ার অ্যাডেড। সো এখান থেকে এখন আমি একটা ক্যাম্পেইন স্টার্ট করতে চলে যেতে পারি, বাট এখান থেকে স্টার্ট করবো না, ড্যাশবোর্ড থেকে আমাকে জায়গাটা চেনার দরকার আছে। এই যে ভিউ নিউ কন্টাক্টস, ভিউতে দিলে নতুন যেগুলো আমি অ্যাড করলাম সেগুলোকে দেখতে পাবো তাদেরকে। এই যে এই মেলগুলো অ্যাড করেছি, মেলগুলোর অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, বার্থডে, এগুলো যদি থাকতো এখানে শো করতো, এগুলো নেই, শো করছে না। ট্যাগ, যেই নামে ট্যাগ, যেই ট্যাগ দিয়ে সার্চ সিলেক্ট করেছি সেগুলো দেখাচ্ছে। স্ট্যাটাস সাবস্ক্রাইবড, হ্যাঁ, সোর্স দেখাচ্ছে, এবং হচ্ছে এগুলোই অ্যাডেড ডেট। এবং দেখেন এখানে 11টা এখানে, তাই না? ওভারভিউ, এটার ওভারভিউতে গেলে, ওভারভিউতে গেলে আমার দেখাচ্ছে 343টা কন্টাক্টস আছে টোটাল, হ্যাঁ। এবং ট্যাগ গুলা কই? এই যে এখান থেকে ট্যাগস দেখা যাচ্ছে, এই ট্যাগসে গেলে আমার যা যা ট্যাগ আছে দেখেন, এই সবগুলা ট্যাগ দেখা যাচ্ছে। যে এই এই ট্যাগের আন্ডারে কিন্তু আমার ইমেল আছে, কি কোন কোন ইমেল আছে ভিউয়ে ক্লিক করলে দেখা যাবে। লাইক এখন আপলোড করলাম এইটা, কত তারিখে ক্রিয়েট হয়েছে তারিখ দেখা যাচ্ছে। আমি ভিউতে গেলে কয়টা মেল বা কি ডিটেল সমাচার সব আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, ওকে। তো এখন ক্যাম্পেইন ক্রিয়েটে আমরা চলে যাই, এখান থেকে চলে যাব ক্রিয়েট। ক্রিয়েটে যাওয়ার মিস, পর হচ্ছে, হ্যাঁ, এই যে কন্ট্যাক্টের যে ব্যাপারটা, আমরা যে কন্ট্যাক্টটা আনবো, কোন কন্ট্যাক্ট গুলি আমরা অ্যাড করবো আমাদের? এগুলো হচ্ছে আপনার ক্লায়েন্ট বলে দিবে যে আপনি কাদের কাছে মেলটা পাঠাবেন। মেলটা ও কাদের কাছে আচ্ছা। পাঠাবেন এটা তো আপনার ক্লায়েন্ট বলে দেবে, যেটা আমাদের গত ক্লাসের আলোচনা ছিল। আর ট্যাগটা, ট্যাগটা ট্যাগটা হচ্ছে যাদেরকে অ্যাড করেছেন, লাইক আপনি গার্ডেনারদেরকে এনেছেন এখানে, গার্ডেনার অফ বাংলাদেশ, নাম লিখে সার্চ কোড আচ্ছা, লিখে দিবেন। আমি আচ্ছা, জাস্ট এটা কন্ট্যাক্টের বুঝালাম মধ্যে। আর কি। ও আচ্ছা আচ্ছা, হুম। তো ঠিক আছে। এখানে এখানে আমি আর লেখা, ভাবতেছি যে আমার যে ওই ফোনে যেই ওই কন্ট্যাক্ট গুলি আছে এইগুলি নিয়ে দিব। না না, এখন মনে করেন যে আচ্ছা, না, গত ক্লাসে আমাদের কিওয়ার্ড কি ছিল, মার্কেটার না? ওইটা দিলেই বুঝতে আপনাদের মানে সুবিধা হতো। লাইক মার্কেটার, মার্কেটারদের হচ্ছে আমরা মেল কালেক্ট করেছি গত ক্লাসে। সো ওখানে আমার ট্যাগটা যদি দিয়ে দিতাম যে মার্কেটার, বা অনলি বাংলাদেশের মার্কেটারদের কন্টাক্ট আমরা ক্লিক মানে কালেক্ট করেছি, তখন দিতাম হচ্ছে মার্কেটার ফ্রম বাংলাদেশ বা মার্কেটার ইন বাংলাদেশ দিয়ে কি করতাম, ওটা মার্ক করে দিতাম জাস্ট বোঝার জন্য যে কোন মেলের আন্ডারে কারা আছে। যেমন হচ্ছে এখানে যে ট্যাগগুলো আমি এই জন্যই দেখালাম। ওভারভিউতে যদি যাই, লাইক হচ্ছে এখানে মার্কেটার ইউএসএ, ইউএসএ এর মার্কেটার যারা তাদের কন্টাক্ট লিস্ট আছে এখানে। গার্ডেনার ইউএসএ তে যারা থাকে তাদের লিস্ট আছে। তারপরে গার্ডেনিং ক্যাটাগরির উপর বেস করে কিছু মেল আমাদের কালেক্ট করা আছে, সেটা এখানে দেখাচ্ছে। ডিজিটাল মার্কেটার, মার্কেটিং মার্কেটার যারা সিও পজিশনে আছে তাদের লিস্ট আছে এখানে। ঠিক আছে, ট্যাগের তারপরে মধ্যেই আপনার ওই কন্ট্যাক্ট গুলি থাকবে। হ্যাঁ, আপনার যাদের কন্টাক্ট আপনি আনছেন তাদের নাম দ্বারা বা তাদের ক্যাটাগরি দ্বারা আপনি বুঝিয়ে দিবেন যেখানে কার। ওকে, এখন ক্রিয়েট ক্যাম্পেইনে চলে যাব এখান থেকে। ডিজাইন ইমেল, মানে ওই যে টেমপ্লেট ডিজাইনের দিকে যাচ্ছি আমরা। ডিজাইন ইমেলে বলতেছে টু, মানে কাকে পাঠাবা, কাকে পাঠাবো। আমার টোটাল রিসিপিয়েন্টস আছে 343 জন, 343 জনকে পাঠাবো। যদি পাঠাতে চাই কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, বাট আমি যদি পাঠাতে সবাইকে না চাই তখন কি করব, এডিট রিসিপিয়েন্টসে গিয়ে আমি চাই হচ্ছে পাঠাতে, এই যে ট্যাগ থেকে খুঁজে বের করে আপনাদের ব্যাচ নাম্বার দিয়ে যেটা করলাম, লাইক হচ্ছে এই যে D2426, বা যদি অন্য যে ক্যাটাগরি হোক, আমি যখন তাকে সিলেক্ট করে দিব, সেভ দিব, তখন কি হবে, 343 থেকে এখন নাম্বার কততে চলে আসবে দেখেন, 11। আমি 11 জনকে ইম্পোর্ট করেছি না এই ট্যাগের আন্ডারে। তো আপনি যাকে পাঠাবেন
তাকে এখান থেকে ইন্ডিকেট করে দেবেন। ঠিক আছে? ফ্রম যাবে কোন মেল থেকে, এখানে যে মেলটা দেখাচ্ছে এটা এখানে যে সাইন আপ করা যে মেল দিয়ে সেই মেলটা দেখাচ্ছে। কিন্তু আমি চাই যে না, এখানে এই মেলটা দেখাবো না, সেটাও এডিট করা যাবে। আমি এই অ্যাকাউন্ট থেকে আছি, ঠিক আছে, কিন্তু মেলটা চেঞ্জ করতে পারি। কেমন? একটা আমি কোন মেলটাকে কপি করব সেটা বের করি। প্রমোশনস, ইউসিবি একটু ডিজাইন টিজাইন ছবি টবি ওলা দিই। ইউসিবি না, গ্রামারলি দেওয়া যেতে পারে। ছবি আছে, এই বিশাল বড় ছবি, বা কুইলবট, কুইলবটের এটা নিয়ে নেব। আচ্ছা, এটা করি কুইলবটের। দেখেন কুইলবটের মেলটা কি, এটা কুইলবটের মেল, তাই না? এই যে এখানে কোন মেলটা দেখাবেন আপনি, সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন ফ্রম থেকে। এডিট ফ্রম, এই যে আপনার নামটা কি দেখাবেন, এদের নামটা কি আছে, কুইলবটের নামটা কি আছে, কুইলবট নামে আছে, তাই না? কি নাম আছে? কুইলবট। সো এখানে আমার নাম দেখাচ্ছে, অ্যাকাউন্টের আইডির নাম দেখাচ্ছে। আমি এখান থেকে চেঞ্জ করে আমি কুইলবট দেখাতে চাইলে কুইলবট দেখাবো। এখানে আপনি জিমেল, আপনি যে মেল দেখাতে চান এখান থেকে মেল চেঞ্জ করে আপনি সেভ করে দিবেন। ঠিক আছে? এই যে নাম চেঞ্জ হয়ে গেল, মেলও এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে সাবজেক্ট। যদি দেখা যায় যে আমি এই যে কিবোর্ডের নাম বসালাম, ওদের মেইল বসালাম, এখান থেকে মেইলটা এখানে গেল। এখন এটা তো অ্যাকচুয়ালি আপনার কুইলবোর্ড, তো এটা তো আপনার ইয়া পাঠায় নাই, তো পাঠালাম তো আমি, তো এটাতে কোনো সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা হবে। আপনি তার তাহলে কুইলবটেরটা বললেন পাঠাবেন যে না, আপনি কুইলবটেরটা পাঠাবেন, আপনি আপনার ক্লায়েন্টেরটা পাঠাবেন। আচ্ছা। আপনি যখন আপনার ক্লায়েন্টেরটা পাঠাবেন তখন তো এটা ক্লায়েন্টের ওই ইসের নাম থাকবে, অ্যাকাউন্টের নাম থাকবে, ক্লায়েন্টের মেইল অ্যাড্রেস থাকবে, সেক্ষেত্রে তো প্রবলেম নাই। দেখেন আমি আচ্ছা, যখন মনে করেন যে অন্যেরটা পাঠাবো তখন তো প্রবলেম। আমি হ্যাঁ, এটাকে জাস্ট কপি করে আপনাদের দেখাবো ফর এক্সাম্পল, আপনাদের বুঝে নিতে হবে। যেখানে হচ্ছে আপনার, আচ্ছা, আপনি যে কোম্পানির পক্ষ থেকে মেল পাঠাচ্ছেন সেই কোম্পানির নাম থাকবে, আপনার ব্র্যান্ড মেল এখানে থাকবে। ঠিক আছে? দেন এই মেলের টাইটেলটা কোথায় আছে? ব্ল্যাক ফ্রাইডে সেল এই ইনস অন এর 2nd উপরে। ডিসেম্বর। এটা হচ্ছে টাইটেল। এই টাইটেলটা এই যেখানে সাবজেক্ট যে এখানে দিতে হবে, অ্যাড সাবজেক্টে যে এখানে ওই সাবজেক্টটা দিতে হবে, আবার প্রিভিউ টেক্সটে দিয়ে দিতে হবে, দিয়ে সেভ। তাহলে এই যে সাবজেক্টটা এখানে কি সাবজেক্ট হবে, এই যে ভিতরে যে টেক্সট আছে, এই যে লেখাগুলো আছে, এগুলা কে লিখে দিবে? ক্লায়েন্ট লিখে আপনাকে পাঠাবে যে না এগুলা বসাও? আপনাকে বিষয়টা বলবে যে আমাদের 2nd ডিসেম্বরে আমাদের হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে সেলটা কিন্তু অফ হয়ে যাবে, তার জন্য একটা 40% যে ডিসকাউন্ট আছে ওই রিলেটেড একটা মেল পাঠাও আমাদের সাবস্ক্রাইবারদের কাছে, যারা আমার অ্যাকাউন্টে সাইন আপ হয়েছে তারা তো আমার সাবস্ক্রাইবার, তাদের কাছে পাঠাও। তখন এই লাইন সাজিয়ে দিতে হবে কার? আপনাকে না? এই টেক্সট জেনারেট কন্টেন্ট ক্রিয়েট করবে কে? কন্টেন্ট ক্রিয়েট এটা আপনাকে তো করতে হবে, আমাদেরই করতে হবে। করতে এই হবে, তার ডিজাইন, একটা এই ডিজাইন হিন্টস আপনাকে, দিয়ে দিবে যে এগুলির উপরে। হ্যাঁ আপনাকে জাস্ট বিষয়টা বলে দিবে সে, তার উপর বেস করে আপনাকে কন্টেন্ট ডিজাইন করতে হবে, কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, ইমেজ ডিজাইন করতে হবে, আপনাকে করতে হবে। তো এখন সাবজেক্ট গেল, টু ফ্রম গেল, এখন সেন্ড টাইম কখন যাবে এটা স্কেজুল করা যাবে। এডিট সেন্ড টাইমে গিয়ে এখান থেকে স্কেজুল করা যায়, বাট সেটার জন্য প্রো লাগবে। স্কেজুলিং টাইমে আপনি পাঠাতে পারবেন। তারপরে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টে গেলে সেই যে কাঙ্ক্ষিত আপনার টেমপ্লেট, সেই টেমপ্লেটটা পাবেন। টু ডিজাইন দ্য ইমেল, এই মেলটা ডিজাইন করার মতন একটা টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। ডিজাইন ইমেলে যান। এখন এখানে বলতেছে উম, এটা নতুন আপডেট আসছে। এখান থেকে শুরু করি, আগে এরকম ছিল যতটুকু। এখানে বিভিন্ন ধরনের লেআউট দেওয়া আছে, ফিচার্ডে বিভিন্ন লেয়ার দেওয়া আছে, যে একটা লোগো দেওয়া যাবে, টাইটেল, ছবি, টাইটেল, টেক্সট, বাটন, আবার ছবি, দুই পাশে আবার ছবি, আবার ছবি, হ্যাঁ এগুলো এরকম ভাবে দেওয়া যাবে, বাট সবগুলাই কাস্টম ভাবে সাজাতে হবে। লাইক আমি যদি এই টেমপ্লেটটাও নিই আমি এইভাবে সাজাতে পারবো, এই টেমপ্লেটটা নিলেও এইভাবে সাজাতে পারবো, কারণ এগুলা কাস্টমলি কাজ করা যায়। তো এবং কিছু কিছুতে বলতেছে আপগ্রেড টু ইউজ, এগুলার মিনিং কি? বলতেছে প্রো নাও, এগুলা ব্যবহার করতে হলে তোমার প্রো লাগবে। আচ্ছা, তো এইগুলা গেল বিষয়। আবার কিছু আরো আরো কিছু বিষয় দেয়া রাখছে দেখেন।
এরকম সিম্পল টেক্সট বা দুটো কলাম টাইপের, এগুলো প্রো, তাই না? এরকমও কিছু আমরা কি নিতে পারবো, লেআউট নিতে পারবো। প্লাস তার পাশাপাশি এখন ক্রিয়েট নিউ ইমেল উইথ নিউ বিল্ডার, এটা মানে হচ্ছে আপনার আমাদের ওয়েবসাইটের টেমপ্লেটটা যেমন না, ঠিক এরকম ভাবে এই এই জিনিসগুলো আমরা নিতে পারবো, এগুলো আমরা ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমি এটা দিয়ে আপাতত একটু দেখাচ্ছি, এটা দিয়ে দেখাচ্ছি কারণ এটা নিলে হচ্ছে আমি এইভাবে কাস্টম ভাবে কাজ করতে পারবো, এইটাও কাস্টম ভাবে কাজ করতে পারবো। যেমন দেখেন এটা হচ্ছে টেক্সট দিয়ে রাখছে, এখানে বাটন দিয়েছে, আমি এই বাটনটা এখানে রাখলাম না, সমস্যা কি? টেক্সটটা রাখলাম না, ছবি চলে আসলো আমার টাইটেলের পরে। তো এগুলো কাস্টম করা যাবে। আবার এখানে যদি থিমসে যান, লেআউটের পরে থিমসে গেলে ওই ওয়েবসাইটের থিমের মতন এগুলো এডিট করতে পারবেন, এখানে আপনার ছবি চলে আসবে, আপনার লোগো চলে আসবে, এগুলো এডিট করা যাবে। আমি একটা দেখিয়ে দিলে আপনারা সবগুলো পারবেন। এগুলাতে ফ্রি, এগুলা দেখতেছেন সব, বাট এখানে প্রো আছে, এই যে আপগ্রেড টু ইউজ, এগুলা এগুলা প্রো লাগবে, যেগুলো আপগ্রেড টু ইউজ দেখাবে। অ্যান্ড দেন এখানে সেভ টেমপ্লেট, কোনো টেমপ্লেট যদি আমরা ডিজাইন করে রেখে দিই সেভ করে ফিউচার ইউজের জন্য, সে রেজাল্ট এখানে দেখাবে। যখন আমার ক্যাম্পেইন চলবে সেই ক্যাম্পেইন গুলো এখানে দেখাবে। কোড ইওর ওন, কোড করে একদম কাস্টম একটা ডিজাইন করতে পারবেন, তার জন্য প্রো লাগবে। কোড বলতে যাদের হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, HTML কোড, HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাদের জানা আছে তারা এই কোড ইউজ করে এখানে কাস্টম একটা ডিজাইন করতে পারবেন, প্রো লাগবে। সো যদি লেআউটে যাই, আমি লাইক এই লেআউটটা নিলাম, এই লেআউটটা ওপেন করার পর দেখি আর কি কি অবস্থা দেখতে ড্যাশবোর্ডটা। আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপ করতে আমাদের কেমন লেগেছে, মানে কাস্টমাইজ করতে কেমন লেগেছে? কঠিন কিছু মনে হয়েছে? ওইটার মতনই, এই যে এটা হচ্ছে না হেডার মিস, অনেক সেকশন, সহজ ছিল। ওইটার মতনই, ওইটা যাদের সহজ লেগেছে এটা সহজ লাগবে। এটা হচ্ছে হেডার সেকশন, এটা বডি অফ দ্য ইমেল, আর এটা কি ফুটার। ফুটার সেকশন। হেডারে কালার হোয়াইট আছে, আমার মন চাইছে যে আমি একটু কালারফুল দেবো, দিতে পারবেন। এই যে কালারে যেয়ে কালার চেঞ্জ করে দেওয়া যাবে, বাট এগুলো ভালো লাগে না। প্রফেশনাল কালার হচ্ছে যে কালারে আছে, মানে হোয়াইটই। তারপরে এখানে আমি চাচ্ছি যে হেডারে আমি একটা ছবি বসাবো, ওই গ্যালারিতে ক্লিক করলাম, আমার এখানে যে ইম্পোর্টেড ছবিগুলো আছে সেগুলো দেখাচ্ছে, বাট আমি চাই একটা আপলোড করে নিয়ে আসতে আমার পিসি থেকে, সেটাও আনা যাবে। বাট আমার এখানে যেটা আছে এখান থেকে একটা সিলেক্ট করে এখানে ইনসার্ট করে দিলাম, তাহলে হেডারে আমার এই যে ছবি ইমেজ চলে আসছে, এটা একটা ইমেজ, ইমেজ চলে আসছে। এটারে ইমেজ রাখবো না, আমি ক্লিন করে দেব, আমি কালার হোয়াইটে চলে যাই। সেম এটাতেও এই যে ইমেজ নিয়ে আসতে পারবেন, লাইক আমি পুরো বডিতে একটা ইমেজ নিয়ে আসতেছি, সিলেক্ট ইনসার্ট, দেখেন বডিটার কালার চেঞ্জ হয়ে গেছে, মানে একটা ইমেজ চলে আসছে। ইমেজটাই হচ্ছে আপনার ওই গ্রেডিয়েন্ট কালার টাইপের। আবার এখানে কালার হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখানেও ইমেজ নিয়ে আসতে পারবেন। তাহলে এগুলো সবকিছু কাস্টমলি আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটা আমি হোয়াইটেই রাখতেছি, সাদাটাই ভালো লাগে। বা হচ্ছে কি বলে, আমরা যেটা কপি করতেছি আপাতত কুইলবটেরটা হোয়াইটই আছে, তাই না? দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আছে, সো এরকমই রাখবো। ওকে, তো প্রথমত বলতেছে লোগো অ্যাড করতে, এরা লোগো দিয়েছে, হ্যাঁ কুইলবটের একটা লোগো আছে। লোগোটা ডাউনলোড করে নিলাম, এখন এই লোগোটা এখানে আনবো, এই যে পেন আইকনে ক্লিক করবেন, এই যে রিপ্লেস বাটন আছে, রিপ্লেসে ক্লিক করবেন। আচ্ছা, কুইলবটের লোগো অলরেডি এখানে আপলোড করা আছে, এটা আমি সিলেক্ট করে ইনসার্ট করতেছি, আপনাদের নাও থাকতে পারে। এই যে এখানে লোগোটা চলে আসছে। তারপরে এখানে একটা টাইটেল দেওয়ার অপশন দেখাচ্ছে, পেন আইকনে ক্লিক করলে এই টাইটেলটা আমি কি করতে পারবো, এডিট করতে পারবো। সেখানে কিছু যদি টাইটেল দেওয়ার থাকে, লাইক এখানে কোনো টাইটেল দেয় না, ডিরেক্ট ছবি দিয়ে দিয়েছে, বা আমি যদি টাইটেল দিতে চাই, লাইক আমি ব্ল্যাক ব্ল্যাক ফ্রাইডে সেল, এই টাইটেলটা এখানে বসিয়ে দিতে পারি না চাইলে? আমি টাইটেলটা এখানে দিয়ে দিলাম, সমস্যা কি? টাইটেলটার অ্যালাইনমেন্ট কি বাম পাশে চলে গেছে, তাই না? এটা মিডিল অ্যালাইনমেন্ট করব, করার জন্য কি করতে হবে, এই যে দেখেন ডক ফাইলে যা যা করেছেন সবই এখানে করা যাবে। এই যে মিডিল অ্যালাইনমেন্টে ক্লিক করেন, মিডিলে চলে আসলো। তারপরে হচ্ছে আপনি এটা একটু হ্যাঁ বোল্ড করে দিলেন, বোল্ড করা যাবে, আনবোল্ড করা যাবে, ইটালিক করতে চাইলে ইটালিক করা যাবে, আন্ডারলাইন দেওয়া যাবে। হ্যাঁ, ফন্ট সাইজ কততে আছে, যততেই থাকুক আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে ছোট বড় করিয়ে নিতে পারবেন। হ্যাঁ, তারপরে আপনি ফন্টের কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। মানে সবকিছু আমরা MS ওয়ার্ড ফাইল বা গুগল ডক ফাইলে যা যা করতে পারি সবকিছু করা যায়। এখানে দেখেন 1 2 3 4 নাম্বার অ্যাড করা যায়, বুলেট পয়েন্ট দেওয়া যায়,
তারপরে লেখার স্টাইল চেঞ্জ করা যায়, লাইক এটা হেডিং 1 আকারে দেখাতে চাই, হেডিং আকারে দেখাবে। এই যে ফন্টে গেলে হচ্ছে একটু ফন্টটা অন্য ফন্ট দিয়ে যাতে বোঝা যায় চেঞ্জেসটা। দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে ফন্ট চেঞ্জ করা যাবে। তাহলে এই এই কাজগুলো আমরা, সকল অ্যাক্টিভিটি গুলো আমরা করতে পারি। স্টাইলে গেলে আরো অনেক বিষয় আছে চেঞ্জ করার মতন। দেন এটা আপনি সেভ অ্যান্ড ক্লোজ দিবেন, যা যা করলেন সব সেভ অ্যান্ড ক্লোজ দিবেন। তারপর আর চলে আসবে এই ছবিটা, পিকচারটা চলে আসতেছে তারপরে, তাই না? পিকচারটা ডাউনলোড করে নিই, ডাউনলোড করে আপলোড করাটা এখন দেখিয়ে দেব। ওকে, ছবিটা ডাউনলোড করে নিলাম। এখন এখানে এগেইন পেন আইকনে ক্লিক করব, এই যে রিপ্লেস বাটন এটাতে ক্লিক করবেন। করার পরে এখন এখানে তো আমার ছবিটা নাই, কারণ আমি আপলোড করি না। এখন আমি আপলোড বাটনে ক্লিক করব। এই যে ছবিটা এখানে দেখা যাচ্ছে, এখান থেকে আমি সিলেক্ট করে ওপেন করে দিলাম। ওপেন করলে আমার এইখানে মাই ফাইলের সেকশনে চলে আসবে, এবং সেখান থেকে ডিরেক্টলি সে এখানে নিয়ে নিয়েছে। আচ্ছা, দেখেন ওদের হচ্ছে এইটার পর পরই কিন্তু এটা ছিল, তাই না? এখানে একটু গ্যাপ দেখাচ্ছে। যদি এটা না রাখতে চাই, সিম্পলি এখানে ডিলেট বাটনে ক্লিক করলে ডিলেট করা যাবে। লোগো রাখতে চান না, ডিলেট বাটনে ক্লিক করলে ব্লকটা ডিলেট হয়ে যাবে। তো এই ছবি আপলোড করলাম, সেভ অ্যান্ড ক্লোজ দিলাম, এটা সরিয়ে দিচ্ছি, ডিলেট, ডিলেট করে দেখিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে স্পেসটা একটু বেশি লাগতেছে, গ্যাপ গ্যাপটা গ্যাপ একটু থাকলে বেশি লাগতেছে, আমি গ্যাপ গ্যাপটা, থাকলে কি জি জি, প্রবলেম আছে? হ্যাঁ, এই যে গ্যাপ থাকলে কি এটার মধ্যে কোনো প্রবলেম হবে? না না, ওইটা আপনার প্রিভিউতে যেটা করলাম এই ঠিকঠাকই যে দেখাবে। কি ব্যাপার, আমি টাইটেল কি দিলাম, করলাম? লোগো দিলাম, তারপর পিকচার দিলাম। এটা দিলাম নাকি? না না, ওটা গ্যাপটা আপনার প্রিভিউতে গেলে ঠিকঠাকই দেখাবে। এই যে আমি কমিয়ে দিলাম, তারপরে এই যেখানে হেডারের স্পেসটা এই যেখানে বাড়ানো যায়, হেডারের এটা বাড়ানো ছিল জন্য বেশি গ্যাপ দেখাচ্ছিল, আমি একটু কমিয়ে দিলাম। ঠিক আছে। আর আর যদি আমি লোগোটা এখানে আরেকটু নিচে নিয়ে আসি এই লেয়ারে, তাহলে আরো কাছাকাছি দেখাবে। লোগোটা যদি আমি নিচের লেয়ারে নিয়ে আসি, হুম, তো লোগোটাকে নিচে নিয়ে আসা যাবে কিনা, লাইক আমি হেডার সেকশনটা যদি বাতিল করে দেই, লোগোটা আর কাছাকাছি নিয়ে আসা যায় কিভাবে? এই যে অনেক ধরনের ব্লকস আছে এখানে, ব্লকস দেখেন, এই ব্লকগুলোতে অনলি টেক্সট অ্যাড করা যাবে, যে এরকম টেক্সট, এটা বর্ডারওয়ালা টেক্সট, এটা ডিভাইডেড কন্টেন্ট, এটা অনলি ইমেজ। যদি এখানে আমি একটা ইমেজ সেকশন নিয়ে আসি এখানে, তাহলে একদম লোগোটা আরো কাছাকাছি চলে আসবে। ইমেজ গ্রুপ, অনেকগুলো ইমেজ থাকবে, এটাতে ইমেজ প্লাস টেক্সট থাকবে, এটা শেয়ার বাটন থাকবে, এটা অনলি এই যে এরকম বাটন যদি আনতে চাই, লাইক আমি এই বাটনটা এখান থেকে ডিলিট করে দিলে নতুন আরেকটা বাটন নিয়ে আসতে পারবো, কোড করতে পারবো, ভিডিও ইনসার্ট করতে পারবো, এই ব্লকগুলো নিয়ে আসতে পারবো। তো এখন হচ্ছে আমাদের পরবর্তী স্টেপটা কি ছিল? কিছু টেক্সট ছিল, তাই না? এই টেক্সটটা কপি করলাম, কপি করে এই যে পেন আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমার টেক্সটটা এখানে চলে আসবে। ঠিক আছে, আমার টেক্সটটা চলে আসলো। তারপর আমি এই লেখাটা দেব হচ্ছে টাইটেল আকারে, এই সেকশনে রাখবো, বা আমি এটা আলাদা একটা কিন্তু আবার টেক্সট বক্স নিতে পারি, বাট আমি না নিয়ে এটা এখানেই রাখবো, বাট এটা জেনারেল টেক্সট আকারে যাচ্ছে। আহা, হ্যাঁ, তো এখানে আমি এই লেখাটাকে আমি এখান থেকে আপনি স্টাইলটা হেডিং 1 আকারে দেন, তাহলে এটা বড় হয়ে যাবে, এই যে ওদের মতন চলে আসছে। বাট জেনারেল টেক্সটটা এভাবে দিলে কিন্তু আপনার ছোট আকারে থাকবে, বা একটু বড় করা যাবে ফন্ট সাইজ বড় করে। তারপরে হচ্ছে আর বাকি টেক্সটটাকে আবার নিয়ে আসতেছি হেডিং এর পরে। দেখেন আমার পরে বাকি টেক্সটটুকু চলে আসছে, বাকি টেক্সটগুলোকে মিডিল অ্যালাইনমেন্টে আছে, তাই না? দুটো লেখায় কি মিডিল অ্যালাইনমেন্টে আছে না? তো এখান থেকে আমি অ্যালাইনমেন্টগুলো একটু চেঞ্জ করে দিই। এখান থেকে আমি অ্যালাইনমেন্টটা মিডিল অ্যালাইনমেন্টে নিয়ে আসছি, এটাও মিডিল অ্যালাইনমেন্টে আছে। দেখেন এখন সেম ওইটার মতনই হয়ে গেছে না? এটার এটা একই রকম হয়ে গেছে। এটার কালারটা একটু আপনার পিওর ব্ল্যাক দিয়ে দেয় না, ওরা একটু অ্যাশ কালার দিয়েছে। আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন না, এটা তো ব্যাপার না কোনো। এখান থেকে কালারটা আমরা একটু অ্যাশ টাইপের রাখতে যাচ্ছি, হ্যাঁ অ্যাশ টাইপের, দেখেন অ্যাশ কালার হয়ে গেছে। হ্যাঁ, এটা ব্ল্যাক, এটা ব্ল্যাকে আছে, এটা অ্যাশ কালার হয়ে গেছে। কালার চেঞ্জ করবো, দেন বাটনটা হচ্ছে আপগ্রেড নাও।
বাটনটা আপগ্রেড নাও, এই যে বাটনটা, এখন বাটনের এটা যা করলাম সেভ অ্যান্ড ক্লোজ দিতে হবে। বাটনের উপর পেন আইকনে ক্লিক করে বাটনের বলতেছে এখানে টেক্সটটা দেওয়ার জন্য কি হবে, আপগ্রেড নাও। আমার বাটনটা ছিল আপগ্রেড নাও, বাট বাটনটার কালার টালার তো চেঞ্জ করা লাগবে, করবো। তার পূর্বে আপনাকে এখানে লিংক দিতে হবে। আপনার লিংক দিয়ে এই যে আপগ্রেড নাও ক্লিক করে কোথায় নিয়ে যায়, কল টু অ্যাকশন আপনার বা ল্যান্ডিং পেজটা কোথায়। ল্যান্ডিং পেজ হচ্ছে এইটা, এই ল্যান্ডিং পেজটা আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে, তার ল্যান্ডিং পেজ আপনি এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, এখন স্টাইলে যান। স্টাইলে আসার পরে এটা স্কোয়ারে আছে, বাট কুইলবটেরটা রাউন্ড কর্নার ছিল। এই যে এখান থেকে কর্নার আরো স্কোয়ার করতে পারবেন, হালকা কার্ভ থাকতে পারে কর্নারটা, বা একদম টোটালি রাউন্ড করে দিলাম। দেন এখান থেকে কালার কোডটা আপনি বসায় দিলে ওই কালারটা নিয়ে নিবে, এক্সাক্ট কালারটা। বাট এখন কোডটা আবার ওখান থেকে ফাইন্ড আউট করে আনতে একটু সময় লাগবে। আমরা একটা জাস্ট খালি শুধু কাছাকাছি একটা কালার বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে কাছাকাছি একটা কুইলবটের একটা কাছাকাছি কালার আমরা নিয়ে নিচ্ছি, এটা থাকলো। ঠিক আছে, তারপরে এখানে আর কি টেক্সটের স্পেসিং চেঞ্জ, বাড়ানো কমানো যায়, টেক্সটের ফন্ট বা চেঞ্জ করা যায় এখান থেকে। হ্যাঁ, এগুলো করতে পারবেন। সেভ অ্যান্ড ক্লোজ। ওকে, ডান। দেখেন মেলটা এতটুকুই কিন্তু, আর এটা ফুটার সেকশন। মেলটাই পর্যন্ত, তা বাকি এক্সটেনশন গুলো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন, বা এগুলো নিয়ে যদি কাজ থাকে, প্রোডাক্ট থাকে আপনার, পেন আইকনে ক্লিক করলে দেখেন এটা তো দুই পাশে দুটো প্রোডাক্ট। এটা দেখেন কলাম 1 কলাম 2। কলাম 1-এ আসলে 1-এ ইমেজ টেক্সট অ্যাড করতে পারবেন, 2-তে গেলে ইমেজ টেক্সট অ্যাড করতে পারবেন। আবার এখানে ব্যাকলিঙ্ক করছে মানে লিঙ্ক ইনসার্ট করছে, তাই না? এটা ক্লিক করলে একটা লিঙ্কে নিয়ে যাবে। সেটা কিভাবে করে, আপনি যে টেক্সটের উপরে ব্যাকলিঙ্ক করতে চান বা লিঙ্ক ইনসার্ট করতে চান সেটাকে আপনি এরকম সিলেক্ট করবেন। করার পরে এই যে ইনসার্ট লিঙ্ক অপশন, এটাতে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত লিঙ্কটা পেস্ট করে দিলেই, ইনসার্ট করলেই কিন্তু এটা এই যে কিন্তু লিঙ্কিং হয়ে যাবে। সো এখানে কোনো টেক্সটের মধ্যে যদি এরকম করা প্রয়োজন হতো আপনার, এটাও আপনি করতে পারতেন, তাই না? সো এটা আমার আপাতত প্রয়োজন নাই, তো এই সেকশনটা আমি কেটে দিচ্ছি। তারপরে মনে করেন যে বাটনটা আমি দেখাতে চাই হচ্ছে এই ছবির পরেই চলে আসুক বাটনটা। বাটনটাকে টেনে নিয়ে এখানে ছবি নিচে ছেড়ে দেন ড্র্যাগ এন্ড ড্রপ করে। উম, চলে আসছে দেখেন ছবি নিচে আপনার বাটনটা। হ্যাঁ, আমি চাচ্ছি যে বাটন এখানে একটা আছে, আরেকটা বাটন এখানে থাকুক। তার জন্য আমি কি করব, আরেকটা বাটন থাকুক, তখন এখানে ব্লক থেকে যে একটা বাটন এনে আমি ছেড়ে দেবো এখানে। দেখেন একটা বাটন চলে আসছে। আমি চাচ্ছি যে না, এখানে বাটনের নিচে আবার একটা ছবি সেকশন চলে আসবে, ইমেজ সেকশন বা টেক্সট সেকশন। টেক্সটটা এনে ছেড়ে দেন এখানে। আবার দেখেন এই যে লেখালেখি বা টেক্সট অ্যাড করার অপশন দিয়ে দেখা দিচ্ছি। তারপরে আমি আরেকটা ছবি আনতে, যদি আরো লং হয় আপনার মেলটা, এগুলো প্রয়োজন হবে না এই ব্লকগুলো। মেলটা যদি আরো লং হয়, এটা তো শর্ট একটা মেল, যদি আরো লং হয় আপনার আরো টেক্সট দিতে হবে, আরো বাটন লাগবে, আরো ছবি দিবেন, ছবির নিচে আবার ছবি সহ আবার টেক্সট দিবেন। এই সকল ব্লকগুলো আপনি এনে এখানে কোড সেভ। কোড হুম হুম এই যে নিচে কোড, লেখা আছে একটা আমরা তো হ্যাঁ কোড জানি না আপাতত, এটা এইচটিএমএল কোড হ্যাঁ ব্যবহার করতে যেহেতু জানি না, ওইটাই কাজ নেই। দেখেন ছবির সাথে টেক্সট, অনলি ছবি, বাটন, টেক্সট সবই চলে আসছে। তাহলে যদি আপনাকে এখানে আরো লং করতে হয় মেলটা, সেটাও পারা যাবে না? এভাবে ব্লক এনে এগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারবো না, নাকি পারবো না? পারবো ম্যাম। খুবই সিম্পল কাজ, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করে আসছি, ওয়ার্ডপ্রেসে তো আরো সেটিংস আরো অনেক অ্যাডভান্স। সো এখানে আমরা কেন পারবো না, তাই না? তো গেল, এই আমার মেলটা সাজানো হয়ে গেল, কমপ্লিট। ঠিক আছে, এখন ফুটার সেকশনের কাজ। ফুটারে কি আছে, প্রথমত আপনার সোশিয়াল আইকন ক্লিক করেন পেন আইকনে, ফেসবুক, তারপরে এক্স, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট। যদি ওয়েবসাইটটা রাখতে যাচ্ছি না, এটার বদলে হচ্ছে আমি অন্য একটা সোশ্যাল মিডিয়া দেবো। ডাউন অ্যারোতে ক্লিক করেন, কোন কোন সোশ্যাল দিতে পারবেন এখান থেকে দিয়ে দিবেন। আমি চাচ্ছি লিঙ্কডইন দিতে। সেম আগেরটার মতো ওই যে লিঙ্ক হ্যাঁ, দিয়ে দিব হ্যাঁ লিঙ্কডইন দিলাম, ডিসক্রিপশন। তারপরে লিঙ্ক দিবেন সেম আগের মতন। তারপর আরেকটা সোশ্যাল মিডিয়া আনতে চাই, অ্যাড অ্যানাদার সার্ভিস। এখন এখানে আবার হচ্ছে আমি দিব হচ্ছে ইনস্টাগ্রাম তো আছে, ইউটিউব দিয়ে দিলাম, এই আরেকটা সোশ্যাল অ্যাড হয়ে গেল। এটা স্টাইলে গেলে স্টাইলে অনেক কিছু করা যাবে, ব্যাকগ্রাউন্ড এই যে হোয়াইটে দেখাচ্ছে, ফন্ট সাইজ চেঞ্জ করা যাবে। হ্যাঁ, তারপরে ফন্টের সাইজটা যেগুলো সব চেঞ্জ করা যাবে। সেভ এন্ড ক্লোজ।
ঠিক আছে, এগুলো সব চেঞ্জ করা যাবে। তারপরে এখানে কপিরাইট একটা টেক্সট আছে, এখানে আপনার ইনফরমেশন দিতে হবে। কপিরাইট কারেন্ট ইয়ার এখানে দিতে হবে 2024। তারপরে লিস্ট কোম্পানি, কোম্পানি কি দিয়েছে ওরা, কোম্পানি ওদের কোম্পানির অ্যাড্রেস। হ্যাঁ, এই যে এটা অ্যাড্রেস দিয়েছে কোম্পানির। সো কোম্পানিটা আমরা এখানে লিস্টেড করব। ঠিক আছে। হুম, তারপরে যা যা দেওয়ার যায় আর কি, যা যা দিতে বলবে আমাদের ক্লায়েন্ট, দেখা যায় যে যে অনেকে লোকেশন দিয়েছে বা যা যা আপনার ক্লায়েন্ট দিতে বলবে ওই রিলেটেড ইনফরমেশন এখানে এডিট করে দেবেন। এটা থাকুক। হ্যাঁ, এখান থেকে যে কেউ এটা আনসাবস্ক্রাইব করতে পারবে। হ্যাঁ, মেলিং অ্যাড্রেস, এই যেখানে ইমেল অ্যাড্রেসটা দিতে বলতেছে, ইমেল অ্যাড্রেস দিতে চাইলে দিতে পারি, না দিতে চাইলে আমি এই সেকশনটা বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে। হ্যাঁ, যদি কোনো রিওয়ার্ডস থাকে এগুলো রাখতে পারি, এখানে হচ্ছে আপনাদের অপশন দিয়ে রাখছে, আপনারা দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নাই। তো এই গেল আর কি মোটামুটি আমাদের ডিজাইন সেকশন। তো এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কিছু কনফিউশন আছে, না ইজি মনে হচ্ছে? ইজি ম্যাম। ইজি বিষয়টা কিন্তু। এখন আপনি যদি কন্টিনিউতে যান বা প্রিভিউতে যেতে পারেন, আমি কন্টিনিউতে যাচ্ছি, ওখানে প্রিভিউ দেখা যাবে। প্রিভিউতে আসার পরে এই যে এখানে দেখেন মোবাইল ভিউ দেখাচ্ছে, মোবাইল থেকে আপনার মেলটা কেমন দেখাবে, ঠিকঠাকই তো আছে তাই না? কোনো কাটাছেঁড়া নাই কিন্তু, ঠিকঠাক আছে। তারপরে হচ্ছে আপনি এই প্রিভিউতে ক্লিক করলে আপনার ওই যে ডেস্কটপ প্রিভিউটা দেখতে পাবেন, এই যেটা হচ্ছে ডেস্কটপ মোড, ডেস্কটপ মোডে দেখাচ্ছে। এবং এখানে কি কি কিছু ওয়ার্নিং আসছে দেখেন, উই অটোমেটিক্যালি অ্যাড রিকোয়ার্ড রেফারেল ব্যাজ, আমরা একটা অটোমেটিক্যালি একটা রেফারেল ব্যাজ তোমার ফুটারে অ্যাড করে দেবো, এটা রিমুভ করতে চাইলে তুমি আপগ্রেড করো। কোনটা সেটা? এই যে করে দিয়েছে অলরেডি অ্যাড, এই যে ওই এই যে সে অলরেডি অ্যাড করে দিয়েছে, এটা থাকবে রেফারেল ব্যাজটা। এটা যদি তুমি রিমুভ করতে চাও বলে দিচ্ছে যে তুমি আপগ্রেড করো। হ্যাঁ, এবং তারা ফুটারে কিন্তু তাদের টার্মস এন্ড সার্ভিসেস গুলা তারা মেনশন করবে, কারণ ওই যে এটা এটা হচ্ছে তাদের পলিসি, এটা তাদের টার্মস এন্ড সার্ভিসেস গুলা, টার্মস অফ ইউজ তারা অ্যাড করবে ফুটারে। এটা জাস্ট আপনাকে বলে দিচ্ছে, কোনো ওয়ার্নিং না, ওয়ার্নিং হলে রেড কালারে থাকতো। আহ, আচ্ছা, ইমেলটা চাচ্ছে, আমাদের ইমেল অ্যাড্রেসের সেকশনটা কেটে দিয়েছে না, ইমেল অ্যাড্রেসটা দিতে বলবে, তাহলে সবকিছু ঠিকঠাক আছে। এবং আপনাকে শিডিউল করা থাকলে শিডিউল টাইমে পোস্ট হবে, শিডিউল না করা থাকে আমি রাইট নাও আমি সেন্ড করতে চাই বা শিডিউল করতে চাই, যে সেন্ডে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে। বাট এখান থেকে এটা আমরা মেলটা সেন্ড করতে পারবো না, কারণ আমাদের নিজস্ব বিজনেসে যেহেতু না এবং কন্টেন্টটাও নিজস্ব না বা ইউনিক না, সেক্ষেত্রে মেলচিম্প অ্যাকাউন্টটা কি হবে, আপনার যদি সেন্ড করেন দেখা যায় অনেক ক্ষেত্রে ডিসেবল করে দেয়। সো আমরা জাস্ট খালি টেমপ্লেট ডিজাইনটা এবং পাবলিশিং সিস্টেমটা দেখে রাখলাম, জেনে রাখলাম, তাতেই হবে। আর এছাড়া সেন্ড করার দরকার নেই। এবং আপনাদের অ্যাসাইনমেন্টে থাকবে, প্রিভিউতে যাবেন, যার পর আপনারা যে মেলটা ডিজাইন করবেন সেটা হচ্ছে আপনার জুম করে জুম আউট করে নেবেন, করার পরে কি হবে, এটার স্ক্রিনশটের ইউআরএলটা দিবেন। এবং এখানে কোন মেলটা ডিজাইন করবেন আপনারা, মেল ডিজাইন করবেন দুটো ওয়েতে করতে পারেন। একটা হচ্ছে আপনি অ্যাজ আ মার্কেটার হিসেবে আপনার মার্কেটিং রিলেটেড একটা কন্টেন্ট আপনি আইডিয়া বের করে জেনারেট করে আপনি হচ্ছে সেই ধরনের ইমেজ বা টেক্সট দিয়ে আপনি কি করবেন, ইমেজ বা টেক্সট দিয়ে আপনি কি করবেন, ডিজাইন করবো। ডিজাইন করবেন নিজের মতন করে কাস্টম ভাবে। এটা করার ট্রাই করবেন, এটা সব থেকে বেস্ট হয়ে। আর এর পাশাপাশি আরেকটা ওয়ে করতে পারেন, সেম ভাবে আপনি হচ্ছে যে কোনো একটা আপনার প্রমোশনাল মেল থেকে কোন একটা ডিজাইন আপনি দেখে নিলেন যে গ্রামালির এই ডিজাইনটা আমি করব, সেটাও আপনি করে দিতে পারেন। সব থেকে ভালো হয় নিজে থেকে কাস্টম ভাবে যদি সব কাজ করতে পারেন। দেখেন এখানে একটা বাটন দিয়েছে, এখানে এটা অ্যানিমেশন হচ্ছে, এগুলো হচ্ছে প্রো থিম থাকলে আরো অনেক অ্যাডভান্সে অনেক কিছু করা যায়। ঠিক আছে, তাহলে এটা আপনাদের তাহলে অ্যাসাইনমেন্ট। আমাদের অ্যাসাইনমেন্টটা হলো যে ওইখান থেকে আমাদের যত মেইল থাকবে যে কোনো একটা চুজ করে, হ্যাঁ, ওইটা ডিজাইন করে স্ক্রিনশট নিয়ে আপনাকে দিয়ে দিব। এটা একটা কাজ। আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে নিজে থেকে কন্টেন্টটা তৈরি করে করার চেষ্টা করবেন, কারণ কন্টেন্ট আপনাকে তৈরি করে দিবে না, যে না তোমাকে সব রেডি করে দিলাম এখন তুমি যে খালি ক্যাম্পেইন চালাও, এটা বলবে না কখনোই। সব নিজে থেকে তৈরি করতে হবে।
এবং মানে ব্যাপারটা হলো যে আমি ক্লায়েন্ট থাকবো, আবার আমি সেলার থাকবো। আমি প্রথমে ওই ক্লায়েন্ট হয়ে সেলারকে বলবো যে আপনি এটা করেন, তারপরে আমি সেলার হিসেবে কি কি করার ওইটা করে তারপরে আপনাকে জমা দেবো। জি, এখন সেন্ড আ টেস্ট ইমেল এটাতে যদি যান, টেস্ট ইমেল এখানে আপনি একটা মেল দিবেন আপনার, এটাতে ক্লিক করলে টেস্ট মেল পাঠাবে। বাট এখানে ফ্রিতে আছি তো, আমরা পাঠাই খুব কম সংখ্যক, ইউজুয়ালি পাঠাই না বলতে গেলে। কিন্তু প্রো থাকলে সাথে সাথে চলে আসবে। যেমন আমরা যখন মেলচিম্পে মেল ডিজাইন করি বা ক্যাম্পেইন সেট আপ করি, এখানে সেন্ড টেস্ট মেলে ক্লায়েন্টকে পাঠাই। ক্লায়েন্টকে বলি না যায় দেখে আসো মেলচিম্পে ড্যাশবোর্ডে, তার মেল অ্যাড্রেস দিয়ে সেন্ড টেস্টে পাঠায়, তার কাছে চলে যায় মেলটা, সে দেখে, দেখে সাজেশন থাকলে জানায়। এটা মূলত ক্লায়েন্টদের জন্য পাঠায়। আমরা তো এখানে প্রিভিউ দেখতেই পাচ্ছি অলমোস্ট, বাট মূলত ক্লায়েন্টদের জন্য এটা পাঠিয়ে থাকা হয় আর কি, টেস্ট মেলটা। বুঝতে পেরেছেন? কেউ যদি বুঝতে পারে হ্যাঁও বলে না, কেউ যদি বুঝতে না পারে নাও বলে না। এটাই তো, না বললে বুঝবো কিভাবে বলেন? ম্যাম, ম্যাম, এখন যেভাবে করেছেন এভাবে এটা কি ফ্রিতে করা যায় না? মানে ফ্রি পাঠানো যাবে না এটা? কি পাঠানো যাবে, কেন যাবে না? কিন্তু ওই যে এরকম রেফারেল ব্যাচ থাকবে, ওটা তো বলতেই আছে যে রেফারেল বেসটা থাকবে, সাথে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনসটা এখানে মেনশন থাকবে। এই দুটো জিনিস থাকবে। আগে শুধু রেফারেল বেসটা থাকতো এখানে, হ্যাঁ, শুধু এই কালো সেকশনটাতেই রেফারেল বেসটা দিত, এখন রেফারেল বেসের সাথে টার্মস অফ সার্ভিসটাও দেয়। তো এটা আসলে তো প্রফেশনালিজম না। বড় বড় বিজনেস বা মিড লেভেলের বিজনেস ওরা এটা করবে না। বাট আপনারা পাঠাতে পারবেন, এবং এই কন্টেন্ট যেন ইউনিক থাকে, হ্যাঁ, কন্টেন্ট যেন ওনারা তো ইউনিক হয়, নিজস্ব অ্যাড রান কন্টেন্ট করবে হয়, না? নিজস্ব ওনারা তো কন্টেন্ট যেন হয়। অ্যাড এবং হ্যাঁ, ওনারা তো অ্যাড রান করবে, ক্লায়েন্ট করে হুম, অ্যাড অ্যাড সিস্টেমে করবে। আমরা করব কিন্তু ক্লায়েন্টদের অ্যাকাউন্ট থেকে, আমাদের অ্যাকাউন্ট থেকে কাজ করব না, ক্লায়েন্টদের অ্যাকাউন্ট থেকে কাজ করা হবে। এবং এখানে সেন্ডে ক্লিক করলে কিন্তু মেল সেন্ড হয়ে যাবে। ওকে, তো এটার স্ক্রিনশটটা দিবেন, এতটুকুই কাজ। অ্যাটেন্ডেন্স নিয়ে নিই আপনাদের। আচ্ছা, সিরিয়াল নাম্বার আজকে হচ্ছে ক্লাস নং 36, তাই না? 36 এর সিরিয়াল নাম্বার 2, ইয়েস ম্যাম। 3, 4, ইয়েস ম্যাম। 5, ইয়েস ম্যাম। 6, Yes, ma'am. 7, 8, Yes, ma'am. 9, 10, 11, 12, 13, Yes, ma'am. 14, 15, 9, 16। ম্যাম জি, আমি 10। 17 ম্যাম। 16, 17 আছেন তাই তো? 19, 18, 18 নেই। তারপরে একবারে কত? 22 আছে সভাপতি উনি। ছিল। ওকে, আরেকজন কেউ মনে হয় ছিলেন, 11 জন দেখেছিলাম। আচ্ছা, আমি সহ 11 জন না? আচ্ছা ঠিক আছে, আর তো কয়েকটা ক্লাস আছে, আর একটু ধৈর্য ধরে করেন, আর একটু ধৈর্য ধরে বিষয়গুলো দেখেন। মানে পরিধি তো ব্যাপক, ডিজিটাল মার্কেটিং এর পরিধি আমাদের ব্যাপক। তো এই ব্যাপক পরিধিতে বা ব্যাপক সমুদ্র নিয়ে আপনি যাত্রা শুরু করতে পারবেন না। ছোট থেকে যাত্রা শুরু করতে হবে, ছোট আকারে যাত্রা শুরু করতে হবে, এবং এই ব্যাপক ম্যাম, পরিধি ম্যাম বিস্তার এখন করবেন একটা পরে। একটা একটা কথা বলি। হ্যাঁ, বলেন। হচ্ছে আমি তো অ্যাকাউন্ট খুলেছি অনেক আগে, কিন্তু আমি প্রথম দিকে মানে আমার গিগ, তারপর ম্যাম আমার পেমেন্ট দিতে পারি নাই, আমি টলে। জি, দিয়ে দিয়েছি আপনি। তারপর হচ্ছে মানে গিগ, আমার প্রোফাইল, এগুলো আমি মানে 100 বারের উপরে এডিট করেছি। সেক্ষেত্রে কি হবে? আমি তো মানে কিছুদিন আগে মানে কয়েকটা ভিডিও দেখলাম, ওখান থেকে তারপর জানতে পারলাম যে মানে গিগ এডিট করা ভালো না। কারণ আমরা যদি 100 জন একটা লাইনের মধ্যে দাঁড়াই, ওখানে যদি লাইন থেকে হুম, কেউ বের হয়ে যায়, তাহলে আবার পেছনে গিয়ে দাঁড়াইতে হয়। হুম,
ওরকমই এটা তো। এটা এটা হচ্ছে গিগের ক্ষেত্রে, লাইক প্রোফাইলের ক্ষেত্রে তো ব্যাড ইম্প্যাক্ট পড়ে, বাট কোন একটা গিগ যদি র্যাঙ্কে চলে যায় সেক্ষেত্রেও সে র্যাঙ্কিং ডাউন করতে হেল্প করে আর হ্যাঁ কি। ম্যাম, আমি দেখেছি আমার ওই যে প্রথমে যে ফেসবুকের গিগটা, ওটা কিন্তু ফার্স্ট পেজে মানে দেখেছিলাম, এরপর দেখতেছি এখন খুঁজে পাচ্ছি না। এডিট করেছিলেন? জি, এডিট করার পরে খুঁজে হ্যাঁ, পাচ্ছি না এখন। হ্যাঁ, হ্যাঁ, এটা করা যায় না তো ভাই, এই জন্য তো বলি যে আপনারা জেনে শুনে যাবেন মার্কেট প্লেসে, না জেনে শুনে যদি যান এই যে ছোটখাটো ভুলের জন্য দেখা যায় যে আমাদের আসলে অন্যান্য গিগ গুলোতে এটা একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে যেতে পারে, ছোটখাটো ভুলের জন্য যে একটা গিগে পড়েছে ব্যাড ইম্প্যাক্ট সবগুলোতেই হবে। আবার এখন আবার এই যে টেকনিক্যাল এবং অন পেজ নিয়ে একটা গিগ দিলাম, সবকিছু এসইও ফ্রেন্ডলি করে। এখন দেখা যাচ্ছে অনলাইন সেলার যখন ইয়ে করে, মানে নিউ সেলার দিতে হয় না, শুধুমাত্র হুম। অনলাইনে যারা আছে ওখানে যখন ফিল্টারিং করি, হুম। তখন আমারটা কিন্তু দেখা যায়, আচ্ছা, আমারটা ভালো, দেখা এখন আর যায়। এডিট করেন না এটা, জি। আর এডিট করেন না। ম্যাম আমাদের ইমেল তো দেখা যায় মার্কেটিং আজকে আজকে শেষ। হ্যাঁ, কি বললেন? ম্যাম আমাদের ইমেল মার্কেটিং ক্লাস আজকে শেষ। হ্যাঁ, হ্যাঁ, আজকে শেষ। আগামী ক্লাসটা সহ জয়েন থাকেন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ফাইবার নিয়ে হবে। তো ম্যাম আমার একটা প্রশ্ন আছে, ফাইবার আর আপওয়ার্ক কোনটা বেশি? ফাইবার আপার কোনটা বেশি জনপ্রিয়? কোনটার মধ্যে ম্যাম কাজ করলে হবে ভালো? দুইটা তো আহ, ভিন্ন দু- প্ল্যাটফর্ম। দুটো 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 নিয়ে কাজ করা শুরু করতে হবে। এটার ওই যে ভালো মন্দটা এটা আমি আরেকটু আগামী ক্লাসে আরেকটু আমি এক্সপ্লেন করতে পারবো। যেমন ফাইবারে কোনো ইনভেস্ট করা লাগবে না, অন্যদিকে আপওয়ার্কে কিছু ইনভেস্ট করতে হবে। যেমন ফাইবারে হচ্ছে আপনি আহ, কোনো ধরনের জবে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন না, সুযোগ যদি না পান সেক্ষেত্রে র্যাঙ্কে না গেলে কাজ পাওয়ার পসিবিলিটি নাই। সেক্ষেত্রে আপওয়ার্কে আবার অ্যাপ্লাই করার সুযোগ যেহেতু আছে, সো কাজ পাওয়ার পসিবিলিটি বেশি আমার মনে হয়। আগামী ক্লাসে এগুলো সব ক্লিয়ার করে দেব, ঠিক আছে? জয়েন থাকবেন। ম্যাম আজকে ক্লাসে অ্যাসাইনমেন্ট আছে? আছে, অ্যাসাইনমেন্ট আছে আপু, বলে দিয়েছি, ওই যে আপনাদের ওকে। ইমেলের একটা টেমপ্লেট ডিজাইন করবেন। আচ্ছা। মিস, আমার একটা প্রশ্ন ছিল কি, ওই যে ওয়েবসাইট রিলেটেড একটা প্রশ্ন ছিল, করব? বলেন। আচ্ছা, ওয়েবসাইট রিলেটেড যেটা আমার প্রশ্ন ছিল, এটা হলো যে ফ্যাক্ট, হ্যাঁ মানে এফএকিউ যেটা, মানে এই ফ্র্যাঙ্কলি অ্যান্সার এন্ড কোশ্চেন, এটা আমরা যখন ওই যে ডোমেইন কিনবো, যখন ওই যে ওয়েবসাইট হবে, এটা কি ওই যে ডোমেইনের সাথে যে তারা যে ওয়েবসাইটটা দিবে, ওইটার মধ্যে কি এই অপশনটা দিয়ে দিবে, নাকি আমাদেরকে এটা ক্রিয়েট করে রাখতে হবে? এখন ওয়েবসাইট যদি আমাদেরকে আপনার ক্রিয়েট। ডেভেলপারকে দিয়ে ডেভেলপ করান সেক্ষেত্রে আপনি বললে সে অ্যাড করে দেবে, নাহলে তো আপনাকে ম্যানুয়ালি করতে হবে। আর ডোমেনের আচ্ছা, সাথে না এটা হলে এফএকিউ সিস্টেমটা থাকে এরকম কিন্তু না বিষয়টা। আচ্ছা, ডোমেনের সাথে যে এফএকিউ থাকে এরকম না, ডোমেন তো একটা নাম, হোস্টিং তো আমাকে একটা এরিয়া দিচ্ছে, এবং ডেভেলপমেন্ট তো আচ্ছা। অন্য জিনিস, ডেভেলপমেন্টের সময় ওই বিষয়গুলো আসবে। আর যেটা যে এই কমন সেকশন, হ্যাঁ, তারপর শেয়ার সেকশন, এটাও হয় আমার নিজেকে ক্রিয়েট করে নিতে হবে, না হলে ওই যে ডেভেলপারকে, ওগুলো তো আমরা ওই থিম, আমরা ডেভেলপারকে আমরা বলতে। যখন থিম টেমপ্লেট নিলাম তখন তো ওগুলো আমাদের ক্রিয়েট করতে হয়েছে। থিম টেমপ্লেট নিলে তো ওগুলো অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। থিম টেমপ্লেট তো যখন একটা ওয়েবসাইটে সেট করা হবে তখন তো ওই হ্যাঁ, সেকশনগুলো এমনিই চলে আসবে, কমেন্ট সেকশন বা এই বিষয়গুলো। আচ্ছা, আমি তো যে আর্টিকেল লিখে ওই যে ওয়েবসাইটে আমি দিয়ে দিব, ওই ওয়েবসাইটের মধ্যেই থাকবে এই যে কমেন্ট সেকশন, জি, জি, তারপরে সবকিছু। জি, জি। আচ্ছা। সব ব্লগে নাও ম্যাম, থাকতে পারে, ওগুলো ক্লায়েন্টের বিষয়, ওগুলো যারা ডেভেলপ করাবে যাকে দিয়ে ওটা ক্লায়েন্টের বিষয়। হ্যাঁ, বলেন। ফাইবারে আমি যে অ্যাকাউন্ট খুলবো, ওই ইমেইলটা কি নিউ হইলে ভালো হবে, না অনেক আগে কি নিউ থাকতে কি- হবে, নিউ থাকবে, ওই মেল কোথাও শেয়ার করবেন না, ওই মেল দিয়ে আর কোনো প্ল্যাটফর্মে কোনো অ্যাকাউন্ট খুলবেন না। এবং ওই মেলটা হচ্ছে সিকিউর থাকতে হবে, টু ফ্যাক্টর দিয়ে যতভাবে হাইলি সিকিউর রাখতে পারেন সেটা চেষ্টা করা লাগবে। তাহলে তুমি, তাহলে তো আমাদের ওই যে এই এই যত প্ল্যাটফর্মে যত অ্যাকাউন্ট আছে, আমরা তো যে সমস্ত মেইল দিয়ে করছি এগুলো সব বাদ, নতুন একটা মেইল খুলে হ্যাঁ, তারপরে হ্যাঁ, এটা দিয়ে অবশ্যই, আমরা সাইবার অ্যাকাউন্ট অবশ্যই। খুলবো। তাহলে তুমি শুধু যে শফিউল ভাই এত সমস্যায় আছে। ওগুলো চেঞ্জ সমস্যা করা নাই, যাবে। আমার 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 গুলো হচ্ছে মানে ওই যে
টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, তারপর না আমারটা আলাদা সমস্যা নেই। মেল নাকি ওই মেল দিয়ে আপনার সব ওই যে তাহলে ফেসবুক সমস্যা নাই, খোলা তারপর মানে এটা আমারটা ইয়ে আছে, সিকিউরিটি ওগুলো আছে। চেঞ্জ করা যাবে, সমস্যা নাই, চেঞ্জ করে নেবেন, বাট চেঞ্জ করা যেন না লাগে সেজন্য আগামী ক্লাসে আমি টিপস গুলো দিয়ে দিব। আপনি শুরুতে এই বিষয়গুলো যখন জেনে থাকবেন তখন তার আপনার এগুলো চেঞ্জের বিষয় আসবে না। আপনি জেনে শুনে তার আপনি আহ, কাদার মধ্যে যে পা দিবেন না, তাই না? আপনারা তো জানিয়ে দিব বেসিক বিষয়গুলো, এবং আপনারা রিসার্চ করে আরো জিনিস জেনে যাবেন, বাট মেইনলি যে বিষয়গুলো সামনে আসবে কমনলি সে বিষয়গুলো নিয়ে আগামী ক্লাসে আমি আলোচনা করে দেবো, সমস্যা নেই, এই বিষয়গুলো এখন থাকবে। তিনি ধরেন এই আমার ফেসবুক আমার যে মেল দিয়ে আছে, হ্যাঁ ওই মেল দিয়ে ধরেন আমি একটা খুললাম, পরবর্তী সময় কি আমি আরেকটা মেল ক্রিয়েট করে ওই মেল দিয়ে আমি আবার খুলতে পারবো আরেকটা এটা কি আরেকটা অ্যাকাউন্ট ফেসবুক আইডি অ্যাকাউন্ট? ফাইবারে? নাকি? উনি ফেসবুক আইডি মনে করছে ফাইবার এটা। না না, না, আমি বলতেছি যে ধরেন আমি এখন একটা মেল দিয়ে আমি ফাইবার অ্যাকাউন্টে আমি খুললাম অ্যাকাউন্ট, খুললেন, পরে পরবর্তী আরেকটা মেল দিয়ে সময়ে আরেকটা খুলবেন, তাই তো? হ্যাঁ 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 সম্ভব না, এটা? সেটা করা যাবে না, একজন মানুষের একটা অ্যাকাউন্টে থাকতে পারবে। তো ওরা এটা কিভাবে বুঝবে? আমি ধরেন আমার ওরা ওরা আম্মার ওদের আম্মার মাথায় কি মেলটা আমাদের ভাই, খুললাম। মতন বুদ্ধি নেই যে এনআইডি ওরা কার্ড লাগবে, ফাইবার। এনআইডি ছাড়া হবে না তো। ওরা হচ্ছে কি আমাদের মতন বুদ্ধি নিয়ে কি মার্কেট প্লেস খুলছে বলেন? না, আমি এখানে বলতেছি যে এত এত এনআইডি কার্ডের সিস্টেম, সমস্যা নাই। এত এত সিস্টেম, ওখানে তো আমাদের ভেরিফিকেশন করতে হবে, কিছু কাজ পাওয়ার পরে প্রোফাইল ভেরিফিকেশন করতে হয়, এবং আমাদের আইপি ট্র্যাক করতে পারে। মোট কথা হচ্ছে যেটা, এক আইপি থেকে যদি হচ্ছে ডাবল অ্যাকাউন্ট পায় সেম ক্যাটাগরিতে, দুটো অ্যাকাউন্টে ব্যান হবে। বা এক আইপি বা ধরেন আপনার পিসির আইপি ধরেন, সাপোজ আপনার এই পিসিতে যে আইপি আছে, পিসিতে আপনি বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন ফাইবারে লগ ইন হচ্ছেন বিভিন্ন টাইমে, সেক্ষেত্রে কি হচ্ছে, বা ভিপিএন অ্যাড করে করে কান্ট্রি চেঞ্জ করে করে করছেন, এগুলো ধরতে পারে, ওদের অনেক স্ট্রং রোবট, এগুলো ধরতে আহ, পারে। এটা জানি, এটা তো তারা সম্পূর্ণ কিছু চেক করে না, তারপরে আমরা যা ওগুলো করার চিন্তা ভাবনায় করবে। কেন এখন যাব, যেগুলো ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনের আমার যে বিষয়গুলো প্রোহ্যাবিটেড সেগুলোতে আমরা কেন অ্যাপ্লাই করবো সেসব, তাই না? অবশ্যই করবো না। না, ধরেন যদি এটা না, আমার নামে এখন একটা অ্যাকাউন্ট খুললাম, হ্যাঁ যে কোনো কারণে এটা ইয়ে হয়ে গেলো, এখন আমি আমার আম্মার নামে, হ্যাঁ যেই মেলটা আছে, কিন্তু অ্যাড্রেস তো একই, হ্যাঁ, ওইটাতে আম্মার আবার যেটা প্রবলেম ওই হয় না, লাইক আপনার কোনো ফ্যামিলি মেম্বারের নামে আবার খুললেন, নাম আলাদা, ছবি আলাদা, মানুষ আলাদা, হ্যাঁ সবকিছু আলাদা, সেক্ষেত্রে ওইটা প্রবলেম হয় না। বাট একজন ম্যাম ব্যক্তি, যদি ওইটার সাথে একটা যেই একটা আপনার ওয়াইফাই থেকে চালাই অ্যাকাউন্টটা কিন্তু এটা থাকবে। এটাও নাকি ধরে ফেলে, একটা ওয়াইফাই থেকে চালালে দুইটা হুম, অ্যাকাউন্ট, এটাও নাকি ধরে ফেলে, আমি যতটুকু শুনলাম আর কি। হ্যাঁ যদি ধরেন থাকে, যেমন যেমন হচ্ছে ওইটার দেখেন। সাথে আমি যে- বলতেছি যে ধরেন আমার যে আম্মার যেই মেইল অ্যাকাউন্টটা থাকবে, ওইটার সাথে যেই এই ডুয়েল কারেন্সি অ্যাকাউন্টটা থাকবে, তো ওই অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা কি আপনার আলাদা হইতে হবে? না, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সবকিছু আপনাদের নিজস্ব নামেই হতে হবে, হ্যাঁ, সবকিছু একজনের নামে, মানে অ্যাকাউন্ট যার নামে, ব্যাংক অ্যাকাউন্ট গুলো তার নামেই থাকতে হবে। আচ্ছা, মানে এখন ধরেন আমি আমার মেল দিয়ে খুললাম, আমার নামে ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট থাকবে আলাদা, এখন এটা আমার বাদ হয়ে গেল, তারপরে আমি মনে করেন যে আম্মার নামে একটা ফাইবার অ্যাকাউন্ট খুললাম, তো আম্মার নামে আর একটা ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট থাকতে হবে আমার, এই তো? জি জি। আপনি দুইটা খোলার চিন্তা বাদই দেন, একটাই খোলার চিন্তা রাখেন, তাইলেই ভালো হবে। দুইটাই কে দেবে একদম, আর একটা ডুয়েল রুমের মধ্যে ডুয়েল নাকি কারেন্সি মানে। অ্যাকাউন্ট লাগবে না, নর্মাল ম্যাম, অ্যাকাউন্টেই আমি হবে। আমি আরেকটা কথা শুনলাম যেটা হচ্ছে মানে একটা রুমের মধ্যে যদি এরকম দুইটা অ্যাকাউন্ট থাকে ওনারা এটাই নাকি ইয়ে করতে পারে, হুম, মানে যাচাই করতে পারে একটা রুমের মধ্যে যদি দুইটা অ্যাকাউন্ট থাকে এরকম। সেজন্যই সিরিয়াস হইতে হবে ভাই, এটা এই জন্য আগামী ক্লাসে রাখবো, এগুলো নিয়ে ডিটেলে আজকে যাব না। যেমন হচ্ছে দেখেন, আমি যেখানে আছি, আমি তো কোয়ার্টারে আছি, এখানে কিন্তু আমাদের সবকিছু কিন্তু ফ্রি কোম্পানি থেকে, লাইক গ্যাস বলেন, বাসা বলেন, তারপরে ওয়াইফাই বিল, ওয়াইফাই লাইন কানেকশন বলেন, সবকিছু কিন্তু ফ্রি। তো আমি যখন ফ্রিল্যান্সিং এ আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যখন খুলি, তো এখানে আমি তো ফ্রিতেই চালাইতে পারি ওয়াইফাই, তাই না? তারপরে হচ্ছে আমি এক্সট্রা টাকা খরচ করে আমি আলাদা রিয়েল আইপি নিয়েছি, এটা তো শেয়ার্ড আইপি, যেটা আমাদেরকে দেওয়া হয়েছে এটা শেয়ার্ড আইপি, এটা পুরো সবার বাসায় বাসায় আলাদা আলাদা ভাবে লাইন কানেকশন। আচ্ছা, এক মিনিট এক মিনিট এক মিনিট। ধরুন ভাই, আপনার চিন্তা ভাবনা এগুলো বাদ দেন, আপনাকে ফাইবার শাফিউল থেকে ভাই, বের আরে করতে বোকা হবে। শোনেন, এটা এটা কোনটা নেগেটিভ দিক এটা আপনার জানতে হবে, আর কোনটা পজিটিভ দিক এটা আপনার হ্যাঁ জানতে হবে, হ্যাঁ, এ এটা টু ঠিক আছে, জেড জানার যায় জন্য না, হলে ঠিক আছে, তারপর কিন্তু আপনার করতে হবে। জানার জন্য হলে ঠিক আছে, এখন কিন্তু ওই যে মানে এটা খুললে সমস্যা আছে। ওকে, আমি একটু শেষ করে হ্যাঁ দেই যে বিষয়টা, যেটা যে
এটা কিন্তু শেয়ার্ড আইপি, লাইক হচ্ছে আলাদা আলাদা রাউটার, কিন্তু রাউটার সেম না, আলাদা আলাদা রাউটার দিয়ে এক আইপি থেকে কিন্তু সব জায়গায় শেয়ার করে, সবার বাসায় দেয়া, অফিসে দেয়া। হ্যাঁ, তো এটা কিন্তু শেয়ার্ড আইপি। এটা কিন্তু রিয়েল আইপি থেকে আমাদের যে লাইনগুলো আসছে এটা শেয়ার্ড আইপিতে চলে আসছে। তখন আমি কি করেছি, আমি কিন্তু আলাদাভাবে টাকা খরচ করে আমি রিয়েল আইপি নিয়েছি, আলাদাভাবে মান্থলি বিল দিই। তো কেন দেই? আমি সিকিউরিটি পারপাস। কেন আমি রিস্ক নেব, তাই না? আমি কেন রিস্ক নেব? আমার রিয়েল আইপি, এই আইপির আন্ডারে শুধু আমার ডিভাইস গুলাই চলে, এই আইপির আন্ডারে আর কারো কোনো ডিভাইস চলে না, শুধু আমার ডিভাইস চলে। তো সেক্ষেত্রে আমি সেই রিস্কে নিব না। কেন আমি সেই রিস্কে যাব? কারণ এক আইপির আন্ডারে মাল্টিপল অ্যাকাউন্ট সেম ক্যাটাগরির পেলে সবগুলো অ্যাকাউন্ট রিস্কে থাকে, এটা একটা বিষয়। এবং আরেকটা বিষয় যেটা হয়, আমি যখন আমার বাসায় বাসায় যাই, বাসায় কিন্তু রিয়েল আইপি না, বাসায় ওরা শেয়ার্ড আইপি চালায়, বাট সেখানে কিন্তু প্রবলেম হয় না আল্লাহর রহমতে। এবং দেখা যায় যে প্রথম প্রথম আমি ভয়ই পেতাম, বাসায় যে জাস্ট খালি মোবাইল ডেটা দিয়ে আমার ডিভাইস গুলো আমি চালাতাম। বাট ওয়াইফাই দিয়ে কাজ করে দেখেছি প্রবলেম হয় না। হয়তো ওই আশেপাশের এলাকায় বা সেম ওই আইপির আন্ডারে কোনো ওই ধরনের অ্যাকাউন্ট তারা খুঁজে পায় না বা ডিটেক্ট করতে পারে না, এই কারণে হয়তোবা প্রবলেম হয় না। কিন্তু এখানে আমি চালাই না, কারণ এখানে অনেকে আছে, 5 থেকে অ্যাকাউন্ট আছে, তো রিস্ক কিন্তু আমি নেই নাই। তো এই কারণে আপনারা কিন্তু আমি কোনটা বলছি রিস্ক জানেন? ফ্রি থাকার চেষ্টা করবেন। আমি আমি বলছি যে মনে করেন যে একটা প্রসেসের তো A to Z আমার জানতে হবে কোনটা নেগেটিভ, হ্যাঁ, হ্যাঁ, সেটা কোনটা তো পজিটিভ, অবশ্যই সবকিছু জেনে সব তারপর জানবেন, আমার হ্যাঁ সব জেনে নিতে করতে যাবেন। হবে। যেমন এখন জানলাম যে একই একই বাসার মধ্যে বা একই রুমের মধ্যে ধরেন, বা একই ডিভাইস ইউজ করে দুইটা মেইল ইউজ করলে সমস্যা, তো এটা আর করবো না। হ্যাঁ, তো এই তো আমার জানতে হবে, তো এগুলো না জানলে হুম। তো তো আমরা তো কিছু সম্বন্ধে আমরা জানি না, জেনে জেনে করতে হবে সমস্যা সব। নয়, আমি আগামী ক্লাসে আপনাদের অনেক ইনফরমেটিভ হবে, আপনাদের আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি অনেক তথ্য দিয়ে দেবো, অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আগামী ক্লাসে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা জয়েন থাকবেন, এবং হচ্ছে ওই গাইডলাইন গুলো ফলো করার চেষ্টা করবেন। আর আরো তথ্য তো পাবেন সামনের ক্লাস যখন হবে, ফাইবারের ওখানে ক্লাস নিজেরা রিসার্চ করে বের করতে হবে আর অনেক তথ্য। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এখানে শেষ করছি। আপনারা তাহলে ভালো থাকবেন, আগামী ক্লাস মধ্যে সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।